নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটা গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকের গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যেই জানো যে আমাদের স্কেটেলসে মাত্র 29 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারবে। মেম্বারশিপ নিলে তোমরা যেমন মেম্বার্স অনলি স্পেশাল কন্টেন্টগুলো দেখতে পারবে, ঠিক তেমনই তার পাশাপাশি নতুন গল্প স্কেটেলসের রিলিজ হলে সবার আগে কিন্তু মেম্বার্সরাই অ্যাক্সেস পাবে। তো তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, মাত্র 29 টাকা দিয়ে এই সাবস্ক্রিপশনটা নিয়ে তোমরা প্লিজ তোমাদের ভালোবাসার এই চ্যানেল স্কেটেলসকে একটু সাপোর্ট করো। মেম্বারশিপের জন্য তোমাদের কাছ থেকে নেওয়া এই ছোট্ট অ্যামাউন্টটা ভবিষ্যতে আমাদের আরও নতুন নতুন ভালো ভালো গল্প তোমাদের শোনানোর জন্য অনেকটা হেল্প করবে। তোমাদের মোবাইল স্ক্রিনে যেখানে সাবস্ক্রাইব লেখা রয়েছে তার পাশে যে জয়েন অপশানটা রয়েছে সেই জয়েন অপশানটা ক্লিক করে কিন্তু তোমরা মেম্বারশিপ নিতে পারবে। স্কেটেলসে আজকে তোমরা শুনবে শম্পা শম্পী চক্রবর্তীর গরমে একটি মারাত্মক হাড় হিম করা ভয়ের গল্প, রত্নাবলী। আজকের গল্প শুরু করার আগে স্কেটেলসের এর আগের গল্পে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেগুলো আমি একটু তোমাদের জন্য পড়ছি। রেখা লিখছে, আমি বাঁশদ্রোণী থেকে শুনছি, আপনাদের চ্যানেলের প্রতিটা গল্প শুনি, খুব ভালো লাগে, আপনার গলায় গল্প শুনতে খুবই ভালো লাগে। হ্যাপি নিউ ইয়ার 2016 সমস্ত টিমের সদস্যদের, নতুন বছর খুব ভালো কাটুক। দুর্গাপুর থেকে সুমন্ত লিখছে, দাদা আমি সুমন্ত দুর্গাপুর থেকে। ডাকিনীর ভোগ গল্পটা জাস্ট অসাধারণ, জাস্ট হারিয়ে গেছিলাম গল্পের মধ্যে, আমার এতটাই ভালো লেগেছে, বেস্ট অফ লাক। প্রদীপ টুডু লিখছে, দাদা আমি মেদিনীপুর থেকে বলছি, খুব ভালো লাগে তোমার গল্পগুলো, আমাদের এদিকে মধুপুর মনসা মায়ের মেলাতে এসো দাদা। অবশ্যই প্রদীপ, আমি ভবিষ্যতে ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করব। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, সেটা করলে এই গল্পের ভিডিওর ইন্ট্রোটা অনেকটা বড় হয়ে যেত। স্কেটেলসের আমার আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শুনছো। আর এখন শুধু স্কেটেলসের গল্প শোনাই নয়, গল্প শোনার পাশাপাশি যদি তোমাদের নিজেদের জীবনে কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে আর সেটা যদি তুমি স্কেটেলসে এসে তোমার নিজের গলায় বলতে চাও তাহলে সেটাও কিন্তু পারবে। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি 9748843788, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে। এছাড়া আমাকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও তাহলে আমার ফেসবুক আইডি এবং ইনস্টা আইডির লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি, ভিডিও স্ক্রিনে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ, এবং এছাড়া ডিসক্রিপশনের উপরেও লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারলে আমাকে একটু ফলো করে নাও। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, রত্নাবলী। প্রখ্যাত চিত্রকর অনির্বাণ সেন গুরুতর অসুস্থ হয়ে নিজের বাসভবনে দীর্ঘ 6 মাস পরে ফিরে এসেছেন। চিকিৎসকদের ধারণা মানসিক রোগী তার অসুস্থতার কারণ। কিন্তু এত মাস উনি কোথায় ছিলেন, প্রশ্নটা থেকেই যাচ্ছে। কালো কালিতে বড় বড় হরফে লেখা খবরটা একটি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠাতে প্রকাশিত হতে দেখে এতদিনের জমানো অভিমান দূরে ছুঁড়ে ফেলে অনির্বাণের বালিগঞ্জের ফ্ল্যাটে ছুটে যায় পরমা। দীর্ঘ 6 মাস তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। কারণটা আর কিছুই নয়, অনির্বাণ তার চাইতে নিজের শিল্পকলাকে প্রাধান্য দিত বেশি। তাও হয়তো মেনে নিত পরমা, কিন্তু মানতে পারল না তখন যখন দীর্ঘদিনের প্রেম তাদের পরিণতিটুকু পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। ঠিক তখনই একদিন সন্ধ্যায় ফোন করে অনির্বাণ পরমাকে জানায়, আমি রত্নাবলীকে ভালোবাসি পরমা, আর এই ভালোবাসা আজকের নয়, জন্ম জন্মান্তরের। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। পরমা কিছু বলার আগেই ফোনের লাইনটা কেটে দিয়েছিল অনির্বাণ। তড়িঘড়ি সেদিন পরমা ছুটে গিয়েছিল অনির্বাণের ফ্ল্যাটে। কেয়ারটেকার বলাই জানিয়েছিল, অনি দাদাবাবু কিছুক্ষণ আগে আমার হাতে ফ্ল্যাটের চাবি দিয়ে একটি বড় আকারের ব্যাগ নিয়ে চলে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, দাদাবাবু আপনি কোথায় যাচ্ছেন?
উনি কোনো উত্তর তো দিলেনই না, বরং বড় বড় পা ফেলে চলে গেলেন। যেন মনে হয়েছিল ওনার খুব তাড়া। না, তারপর অনেক খোঁজাখুঁজির পরও কোনো খবর কেউ দিতে পারেনি অনির্বাণের। শুধু অপরূপ সুন্দরী এক নারীর চিত্রিত পোর্ট্রেট দেখে লোকাল থানার ইন্সপেক্টর রথীন্দ্র সেন খানিকটা রসিকতার সুরেই বলেছিলেন, শিল্পী মানুষ হয়তো এই পোর্ট্রেটের নারীর খোঁজেই কোথাও চলে গিয়েছেন। সময় হলে হয়তো আবার নিজেই ফিরে আসবেন। পরমা শুনেছিল সব। অবাক হয়েছিল সেও অনির্বাণের শোয়ার ঘরের দক্ষিণ দেওয়ালে অপরূপা নারীর চিত্রিত পোর্ট্রেটটি দেখে। এমন রূপ কল্পনার বাইরে। কি অপরূপ দেহসৌষ্ঠব, আর কি অপরূপ চোখের দৃষ্টি। সর্বোপরি চোখের মণি দুটো নীল রঙের, যা যে কোনো পুরুষের মনকে সহজেই দুলিয়ে দিয়ে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না। ছবিটিতে অনিন্দ সুন্দর নারীটি বসে আছে রাজকীয় সাজে সজ্জিত হয়ে সুদৃশ্য আরাম কেদারায়। পরনে লাল বেনারসি, সেই সঙ্গে দেহসৌষ্ঠব ঢাকা পড়েছে নামি দামি মণিমুক্ত খচিত অলঙ্কারে। আন্দাজ করা যেতেই পারে চিত্রিত নারী মূর্তি কোনো রাজমহিষী বা কোনো জমিদার বধূর। কিন্তু কেন এই ছবি থাকবে অনির্বাণের শোয়ার ঘরে? আর কেই বা এই নারী যার জীবন্ত ছবি নিখুঁত হাতে রচনা করেছে তার অনির্বাণ? রাগে দুঃখে পোর্ট্রেটের দিকে তাকিয়ে থেকেছিল বেশ কিছু সময় পরমা। তারপর হঠাৎই কি হলো, চিত্রিত নারী মূর্তিকে নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে অনির্বাণের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে চলে এসেছিল সেদিন কাঁদতে কাঁদতে। এরপর পরমা আর অনির্বাণের খোঁজ করার চেষ্টা তো করেইনি, বরং চাকরিতে বদলি নিয়ে পাটনা চলে গিয়েছিল। ব্যাপারটাও ধামাচাপা পড়ে যায় সময়ের সাথে সাথে। পরে দীর্ঘ 6 মাস মতো সময়ও পার হয়ে যায়। হঠাৎ করে কলকাতা অফিসের একটি কাজে কয়েকদিনের জন্য এসে খবরটা দেখতে পায় পরমা দৈনিক পত্রিকাতে। সকাল কটা হবে, আন্দাজ 7টা বা 8টা। নিজের ঢাকুরিয়ার পুরনো আমলের বাড়ির বিশাল আকার দালানের মাঝ বরাবর সেন্টার টেবিলে রাখা দৈনিক পত্রিকাটি হাতে তুলে নিয়ে চোখ বোলাতে গিয়ে কাকতালীয়ভাবে চোখে পড়ে যায় এক পংক্তির খবরটিতে। চমকে উঠেছিল। তৎক্ষণাৎ নিজেকে অভিমানের জালে আবদ্ধ না রেখে পরমা গিয়ে হাজির হয়েছিল অনির্বাণের ফ্ল্যাটে। কেয়ারটেকার বলাই পরমাকে দেখেই ফ্ল্যাটের দরজার সামনে এসে ফিসফিস করে বলে উঠেছিল, দিদিমণি, আপনি এসেছেন? এদিকে যে সর্বনাশ হয়ে গিয়েছে, ভূতে ধরেছে দাদাবাবুরে। এই কোনো ডাক্তারের সুস্থ করার কাজ নয়। ডাক্তার স্যান্ডাল তো চিকিৎসা করছেন, কিন্তু ভালো করা ওনার সাধ্যের বাইরে। কোনো ওঝা দিয়ে ভূত জ্বালালে তবে হবে, নয়তো ওই পেতনির হাত থেকে কখনোই বাঁচানো যাবে না দাদাবাবুরে। ও মেরেই ছাড়বে, এ আমি কয়ে দিলাম দিদিমণি। বলাইয়ের বলে যাওয়া কথাগুলি সেই মুহূর্তে অদ্ভুত শোনালেও পরমার অনির্বাণকে দেখার পর কেন জানা নেই, তারও মনে হয়েছিল অনির্বাণ কোনো অশরীরীর মায়াজালে আবদ্ধ, নয়তো কোনো জীবিত নারীর বিছানো জালে এমনভাবে জড়িয়ে পড়েছে যে অনির্বাণ মানসিক রোগীতে পরিণত হয়েছে। পরমা আধুনিকা, শিক্ষিতা, কুসংস্কার মুক্ত। ভূতে সে বিশ্বাস ততটা না করলেও কোনো জীবিত রমণীর কুপ্রভাব যে অনির্বাণের ওপর পড়েছে সে বিষয়ে সে নিশ্চিত হয়েছিল। কিন্তু সে কে? তবে কি রত্নাবলী, যার কথা অনির্বাণ তাকে ফোনে বলেছিল? আন্দাজ রত্নাবলীর ছবি এঁকেই অনির্বাণ তার শোয়ার ঘরে টাঙিয়ে রেখেছিল। প্রশ্নগুলো মনে তৎক্ষণাৎ জাগলেও উত্তরগুলো পাওয়া কঠিন হবে তা বুঝতে বেশ কিছু মাস সময় লেগে গিয়েছিল পরমার। আর যখন পেয়েছিল তখন একটা প্রশ্নেই মনকে তোলপাড় করে তুলেছিল, এও কি সম্ভব? ফ্ল্যাটের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছিল পরমা। ডাইনিং রুম পেরিয়ে মাঝে একটা ছোট ঘর, যেটা অনির্বাণের বেডরুম,
তার পাশেই একটি বৃহৎ আকার ঘর। নানা রকমের অনির্বাণের আঁকা পোর্ট্রেট ঘরের প্রত্যেকটি দেওয়াল জুড়ে। পরমা জানে এটি অনির্বাণের সবচাইতে প্রিয় ঘর। কত সময় হয়েছে তাদের দুজনের কেটেছে এই ঘরে ঘন্টার পর ঘন্টা। কত পোর্ট্রেট যে পরমার মুখটুকু বাদ দিয়ে শরীরটুকুকে কেন্দ্র করে অনির্বাণ এঁকে গেছে তার হিসেব মেলা ভার। কখনো তার অর্ধনগ্ন শরীর তো কখনো পূর্ণনগ্ন শরীর তার পোর্ট্রেটে ব্যবহার করেছে অনির্বাণ নিজের মতো করে। পরমাও স্বেচ্ছায় নিজেকে মেলে দিয়েছে অনির্বাণের কাছে। মাঝে মধ্যে লজ্জায় কুঁকড়েও গেছে পরমার যৌবনোচ্ছল নারী শরীর অনির্বাণের আলতো হাতের স্পর্শে। কিন্তু অনির্বাণ তা ভ্রুক্ষেপও করেনি। শুধু পরমার শরীরের উত্থান পতনগুলো দীর্ঘক্ষণ অবলোকন করে এঁকে গেছে বড় সুনিপুণ হাতে। পরমা যখন প্রশ্ন করেছে, আচ্ছা, আমার শরীর আঁকতে গিয়ে তোমার একটু উত্তেজনা আসে না? কি করে পারো নিজেকে সংযত রেখে একটার পর একটা ছবি এঁকে যেতে? হেসে প্রত্যুত্তর দিয়েছে অনির্বাণ, আমার কাছে তুমি তখন জীবন্ত নারী শরীরের একটি চিত্র মাত্র, যাতে স্পর্শ করা যায়, কিন্তু সেই স্পর্শে কামের উদ্রেক হয় না। অবাক হয়েছে পরমা। এত সংযম কি করে সম্ভব একজন পুরুষের, যে নিজের প্রেমিকার নগ্ন শরীর দেখেও উত্তেজিত হয় না? একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়েছিল পরমা। ঘরের জানলাগুলো খোলা থাকায় দিনের আলোয় আলোকিত ঘর। চোখ চলে গিয়েছিল ঘরের দক্ষিণ প্রান্তে রাখা ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে থাকা অনির্বাণের দিকে। ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াতেই ওটা কি প্রশ্নটা জেগেছিল অনির্বাণের পায়ের কাছে পড়ে থাকা নারীর অসমাপ্ত ছবিটা দেখে। তবে কি নতুন কোনো চিত্র অঙ্কন যা অসমাপ্ত থেকে গেছে অনির্বাণের? দ্রুত এগিয়ে গিয়ে অনির্বাণের পায়ের কাছ থেকে ছবিটি তুলে নিতে গিয়ে চমকে উঠেছিল অনির্বাণের দিকে তাকিয়ে। এ কাকে দেখছে সে? রক্তিম চোখের দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মুখে কঠোরতা, মাথায় কবেকার না আঁচড়ানো উস্কো খুস্কো চুলের জটা। পরমাকে দেখে ইজি চেয়ারের শরীরের খানিকটা তুলে বসে পড়ে হাহা করে হেসে বলে উঠেছিল, আমি পেয়েছি রত্নাবলী, পেয়েছি আমি তোমাকে খুঁজে পেয়েছি। এই তো তুমি এসেছো আমার সামনে। দেখো দেখো, আমাদের বিক্রমপুরের সেই ঘর। দেখো রত্নাবলী, আমি তোমার সূর্যকান্ত। আমাকে চিনতে পারছো না? যার আঁকা প্রত্যেকটি চিত্রে শুধু তোমার গল্প বলা থাকে। দেখো দেখো, আমি আমার প্রত্যেকটি সৃষ্টিতে শুধু তোমাকে পেতে চেয়েছি। তোমাকে ছাড়া যে আমার রং তুলি থমকে যায় রত্নাবলী। তোমাকে ছাড়া কি আঁকবো আমি বলতে পারো রত্নাবলী? বাকরুদ্ধ পরমার। অনির্বাণ তাকে চিনতে পর্যন্ত পাচ্ছে না। কেমন অদ্ভুত ভাষাহীন দৃষ্টি মেলে তাকিয়ে থেকে অবলীলায় বলে চলেছে কথাগুলো। যদিও রত্নাবলী নামটা অচেনা নয় পরমার কাছে। দীর্ঘ 6 মাস আগে যেদিন শেষবারের মতো টেলিফোনে কথা হয়েছিল তার সঙ্গে অনির্বাণের, তখন এই নামটাই তো শুনেছিল পরমা অনির্বাণের মুখে। তবে কি অনির্বাণ তাকে নয়, রত্নাবলীকেই ভালোবাসে? প্রশ্নটা মুহূর্তের জন্য মন ছুঁয়ে যেতেই প্রবল রাগে শরীরটা কেঁপে উঠলেও নিজেকে সংযত করেছিল পরমা। মন পর মুহূর্তে এই কথাই বলেছিল, অনির্বাণ তো নিজের মধ্যেই নেই। ওকে তো দেখে সত্যিই স্বাভাবিক লাগছে না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠস্বরে পরমা বলে উঠেছিল, অনি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আমি তোমার পরমা। কোনো প্রত্যুত্তর পেল না পরমা অনির্বাণের দিক থেকে। অনির্বাণ একইভাবে তার দিকে কেবল তাকিয়ে আছে অদ্ভুত ভাষাহীন দৃষ্টি মেলে। বিড়বিড় করে কত কি বলে চলেছে আপন মনে, তার যথার্থ কোনো মানে হয় না। তবে 3টি শব্দ বারবার কানে এসে ছুঁয়ে যায় পরমার: রত্নাবলী, বিক্রমপুর আর সূর্যকান্ত। পুনরায় প্রশ্ন জাগে পরমার,
সত্যিই অনির্বাণ কি মানসিকভাবে অসুস্থ? অনির্বাণের মানসিক অসুস্থতার কারণটা কি তবে রত্নাবলী? অনির্বাণ তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তবে কে বলে দেবে অনির্বাণের অসুস্থতার এই কারণ? কে বলে দেবে রত্নাবলীর পরিচয়? আর হঠাৎ করে অনির্বাণ নিজেকে সূর্যকান্ত মনে করছে কেন? তার উত্তরই বা কোথায়? এই সকল প্রশ্নের উত্তর সে পাবে কোথায়? এই 6 মাস যাবৎ অনির্বাণ কোথায় ছিল? সেটা কি বিক্রমপুরে? সে প্রশ্নেরই বা উত্তর দেবে কি? মনটা যখন তোলপাড় করে তুলতে থাকে নানা প্রশ্নে, ঠিক তখনই পরমার অনির্বাণের পায়ের কাছে পড়ে থাকা চিত্রটির দিকে পুনরায় চোখ চলে যায়। কিছু সময় আগে তুলে নিতে গিয়েও যা তোলা হয়নি পরমার। নিচু হয়ে চিত্রটি হাতে তুলে নিয়ে অবাক চোখে বেশ কিছু সময় তাকিয়ে থাকে পরমা। একটি নারীর অসমাপ্ত চিত্র। মনে পড়ে গিয়েছিল 6 মাস আগের কথা। এই নারীরই অপর একটি চিত্র সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল রাগে, দুঃখে, অপমানে। সে চিত্রে এই নারী দামি বেশভূষায় সজ্জিত ছিল, কিন্তু এই চিত্রে সেই নারী সম্পূর্ণ নগ্ন। কিন্তু কেমন করে সৃষ্টি করলো অনির্বাণ এমন নগ্ন চিত্র? কোনো স্ত্রীলোকের এমন চিত্র অনির্বাণ কোনোদিন সেই স্ত্রীলোককে না দেখে শুধু কল্পনাকে আশ্রয় করে আঁকল। যদিও অনির্বাণ কল্পনাকে আশ্রয় করেই তার এক একটি পোর্ট্রেট রচনা করেছে বছরের পর বছর ধরে, কিন্তু কোনো নারীর এমন নগ্নচিত্র আঁকতে গেলে তার সঙ্গে সম্মুখ পরিচয় না থাকলে তা আঁকা সম্ভব কি অনির্বাণের পক্ষে? তা সে নিজে ভালো করেই জানে অনির্বাণের বিষয়ে, যে তা অনির্বাণের পক্ষে কখনো সম্ভব নয়। তাহলে কি তার ধারণাই ঠিক? এই নারীর অস্তিত্ব আছে এবং তাকে সামনে রেখেই অনির্বাণ এঁকেছে এমন চিত্র। আর এর জন্যই অনির্বাণ ব্যাকুল। হয়তো এর জন্যই অনির্বাণ হারিয়ে গিয়েছিল তার থেকে। কিন্তু কোথায় গেলে পাওয়া যাবে এই রত্নাবলীর পরিচয়? সব উত্তর কি বিক্রমপুর দিতে পারবে? হয়তো পারবে। রত্নাবলী কি জীবিত কোনো নারী, নাকি সত্যিই বলাইয়ের কথায় কোনো অশরীরী? রত্নাবলী, কোথায় তুমি? এই, তুমি আমার রত্নাবলীকে দেখেছো? রত্নাবলী, কপালে টিপ, পরনে ঢাকাই শাড়ি, আমার রত্নাবলী গো, আমার রত্নাবলী। চমকে উঠেছিল পরমা। অনির্বাণ চেয়ার ছেড়ে উঠে তার পিছনে এসে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে ঠেলা দিয়ে কথাগুলি বলে চলেছে। পরমা তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে চিত্রটি অনির্বাণের মুখের সামনে ধরে রূঢ় কণ্ঠস্বরে বলে উঠেছিল, এ কি? এটা কার ছবি এঁকেছো তুমি অনি? কোনো নারীর এমন জীবন্ত ছবি, তাও নগ্ন, তুমি আঁকলে কি করে? এটা তো কল্পনা দিয়ে আঁকা সম্ভব নয় না। বলো বলো বলো, এটা কে অনি? এটা কে? হ্যাঁ, অনির্বাণ অনুরূপভাবে বিড়বিড় করে যায়। পরমার প্রশ্ন তার কানেও পৌঁছায় না। হতাশ হয় পরমা। কি করবে? কেমন করে অনির্বাণকে এই অবস্থা থেকে সুস্থ করে তুলবে? নিজেকে নিজেই প্রশ্ন করে চলে পরমা। আর তখনই মনে হয় এর উত্তর অনির্বাণ না দিতে পারলেও ডাক্তার সান্যাল তো দিতে পারলেও পারতে পারেন। না, আর দেরি করা যাবে না। চিত্রটি নিয়ে দ্রুত অনির্বাণের ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে ছোট ব্যালকনিটাতে এসে দাঁড়িয়েছিল পরমা। সময় অনেকটা এগিয়ে গেছে। সকাল পেরিয়ে প্রায় দুপুর। ব্যালকনি থেকে জনাকীর্ণ শহরের দিকে তাকালো পরমা। মানুষের ব্যস্ততা শহর জুড়ে। এমন দুপুরে কতবার সে আর অনির্বাণ দাঁড়িয়ে থেকেছে এমনভাবে। কত গল্প, কত হাসি দিয়ে তারা ভরিয়ে তুলেছে এই ব্যালকনি। সেসব ভাবতে গিয়ে চোখের কোণ দুটো জ্বালা করে উঠেছিল পরমার। অতীতের মাঝে নিজেকে ক্ষণিকের জন্য হারিয়ে ফেলে ছোট্ট নিঃশ্বাস ফেলেছিল পরমা। সন্ধে নামার আগেই পরমা অনির্বাণের ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা গিয়ে হাজির হয়েছিল ডাক্তার প্রণবেশ সান্যালের চেম্বারে। পূর্ব পরিচিত থাকাতে পরমা সরাসরি ডাক্তার সান্যালের চেম্বারে ঢুকে যায়। ডাক্তার সান্যালের রোগী দেখা সমাপ্ত।
বাড়ি যাওয়ার প্রস্তুতি। মস্ত বড় চেম্বারের মাঝ বরাবর রাখা চেয়ারটাতে বসে সামনের টেবিলের ওপর রাখা ব্যাগটিতে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। পরমাকে ঘরে ঢুকতে দেখেই কোনো ভূমিকা না করেই সরাসরি বলে উঠেছিলেন, তুমি কি জন্য এসেছো আমি জানি, কিন্তু সময় সাপেক্ষ। অনির্বাণের সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগবে পরমা। স্যার আমি জানি ও অসুস্থ, ও সুস্থ হতে সময় নিক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, ও যেই নামগুলো বলছে, যেমন রত্নাবলী, এই নামটা কার? হ্যাঁ, যার জন্য আমি দেখলাম ও ও একেবারে ব্যাকুল। ও তো আমাকে এখন আর চিনতেই পারছে না স্যার। ওর মন জুড়ে শুধু ওই একটাই নাম, রত্নাবলী। কিন্তু কয়েক মাস আগে ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল শেষবার, তখনও আমাকে এই রত্নাবলীর নামে একজনকে ভালোবাসে বলেছিল। কিন্তু তখনও তো এরকম মানসিক রোগীতে পরিণত হয়নি এখন যেরকম হয়েছে। এখন আমাকে মোটেও চিনতে পারছে না, আমার নাম তো দূরস্ত। আরও অদ্ভুত বিষয় হচ্ছে, ও নিজেকে সূর্যকান্ত বলে কেউ মনে করছে। কে রত্নাবলী, কে সূর্যকান্ত, আমি তো কিছু বুঝতে পারছি না। সে কি, তুমি জানো না পরমা রত্নাবলী কে? আমি তো তোমার থেকেই জানবো আশা করেছিলাম, কারণ আমার ধারণা ছিল রত্নাবলী নামে একজন নারী চরিত্র ছিল, যার কথা তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো সময় অনির্বাণ গল্প করেছে, আর ওই রত্নাবলীকে কল্পনা করেই ও অদ্ভুত সব চিত্র অঙ্কন করে যাচ্ছে। আমার যা মনে হচ্ছে এইসব দেখে, অনির্বাণ কোনো জমিদার বাড়িতে বা কোনো সম্ভ্রান্ত পরিবারে একসময় গিয়েছিল এবং সেখানে কোনো অনিন্দ সুন্দর গৃহবধূর চিত্র দেখে থাকবে ওই রকম। আর সেই চিত্র দেখার পর স্বাভাবিকভাবে ওর মনে ওই চিত্র এতটাই প্রভাব ফেলেছিল যে ও আপন মনে ওকে অঙ্কন করে চলেছে। তাতে অবশ্য কিছুটা কল্পনা মিশিয়েছে, তবে এটা অস্বাভাবিক কিছু নয়। শিল্পী মানুষ, হতেই পারে এসব। কিছুদিন ওষুধ খেলেই আবার স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু আমার মনে হয়েছিল রত্নাবলী সম্পর্কে অনির্বাণ তোমাকে কিছু বলেছিল। পরমার কথাগুলি শেষ হওয়ার পূর্বেই বেশ নমনীয় কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠেছিলেন ডাক্তার প্রণবেশ সান্যাল। পরমা কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারে না ডাক্তার সান্যালের কথাগুলিতে। পুনরায় চিন্তিত কণ্ঠস্বরে বলে উঠেছিল, তাহলে আপনি বলছেন যে বর্তমানে রত্নাবলীর কোনো অস্তিত্ব নেই? অনির্বাণ কোথাও হয়তো রত্নাবলীর কোনো চিত্র দেখেছিল এবং তা স্মরণ করে এঁকে চলেছে স্যার। কিন্তু ওই চিত্রটি যে রত্নাবলী কোনো নামের মেয়ের, সেটাও কি করে জানলো স্যার? আর রত্নাবলী নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে বিক্রমপুর নামটাও বারবার উচ্চারণ করছিল। তবে কি বিক্রমপুরে এই রত্নাবলীর রহস্য লুকিয়ে আছে? আপনার কি মনে হয় স্যার? দেখো, তোমার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না পরমা, তবে আমি নিশ্চিত রত্নাবলীর বর্তমানে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, বিক্রমপুর নামটা আমার সামনেও অনির্বাণ অনেকবার উচ্চারণ করেছে। আমার যেটা ধারণা, হয়তো যে কটা মাস অনির্বাণ নিরুদ্দেশ ছিল তখনই বিক্রমপুর নামে কোনো একটি জায়গায় গিয়ে থাকতে পারে ও, আর সেখানেই কোনোভাবে রত্নাবলীর চিত্রটি দেখে থাকবে কোনো জমিদার পরিবারের অন্তর্মহলে। কারণ তখনকার জমিদাররা নামি দামি চিত্রকরকে দিয়ে তাদের সুন্দরী পত্নীদের ছবি আঁকাতেন এবং সযত্নে এটা টাঙিয়ে রাখতেন নিজেদের বৈঠকখানায় বা অন্দরমহলের কোনো ঘরে। হয়তো রত্নাবলীর ব্যাপারটাও তাই। তবে রত্নাবলী নামটা যে ওই নারীর নাম, তা কেমন করে জানলো অনির্বাণ, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আমারও মনে হয় বিক্রমপুরেই লুকিয়ে আছে রত্নাবলীর পরিচয়। চমকে ছিল পরমা। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ভরে উঠেছিল। নিজেকে নিজেই প্রশ্ন করে উঠেছিল, তাই যদি সত্যি হয় তবে তাকে যেতে হবে বিক্রমপুরে, আর সেখানেই জানতে হবে রত্নাবলীর পরিচয় কি। আদেও রত্নাবলী বলে কি কেউ ছিল, নাকি সবটাই অনির্বাণের মস্তিষ্ক প্রসূত চিন্তা যা সাকার পেয়েছে চিত্রপটে? এসবের উত্তর পেতে গেলে তাকে যেতেই হবে বিক্রমপুর,
কিন্তু কোথায় সে বিক্রমপুর, তার ঠিকানা কি? ডাক্তার সান্যালের চেম্বার থেকে ফিরে এসেও চিন্তাটা মনে থেকেই যায় পরমার। সারা রাত এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়েও পড়েছিল। রাত কত হবে জানা নেই, ঘুমটা ভেঙে গিয়েছিল ভয়ঙ্কর এক স্বপ্নে, যেখানে একজন সৌম্যদর্শন ত্রিকালদর্শী যোগী পুরুষ তাকে দেখায় কোনো এক গ্রামের সরু রাঙামাটির পথ ধরে কিছুটা গিয়ে বিশালাকাল জমিদার বাড়ির লোহার নির্মিত সিংহ দরজা। জমিদার বাড়ির থামের গায়ে লেখা রাজা রাজনারায়ণ রায়, গ্রাম বিক্রমপুর। পরমা এগিয়ে চলেছে যোগী পুরুষকে পিছনে ফেলে। সিংহদুয়ার পেরিয়ে দুপাশে গাছের সারি, মাঝে সরু পথ। হঠাৎ পুরুষ কণ্ঠস্বরে সাবধান বাণীতে সে দাঁড়ালো। দাঁড়া, যাস না মা, তোকে মেরে ফেলবে ওই নারী। ও যে নিজেকে ছাড়া আর কারোকে সহ্য করবে না, তার প্রেমিক সূর্যকান্তের জীবনে। দাঁড়ালো পরমা। পিছনে ফিরে তাকাতেই ঘুমটা তখনই ভেঙে গেল তার। ভোরের আলো এসে পড়েছে পূবের জানলা পথে। বিক্রমপুরে যাওয়ার সিদ্ধান্তটা তখনই নিয়ে ফেলেছিল পরমা। আর তখনই মনে পড়ে গিয়েছিল বান্ধবী মালার কথা। ওর মুখে কোনো এক সময় শুনেছিল বিক্রমপুরের নাম, ওর কোনো এক আত্মীয়ের বাড়ি। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে ফোনটা করে বসে মালাকে। পরমা বলে, হ্যালো মালা। হ্যাঁ পরমা বল। কিন্তু এত সকালে ফোন যে, কিছু দরকার আছে নাকি? মালা, আমি বিক্রমপুর যাব। তোর মুখেই তো শুনেছিলাম বিক্রমপুরের কথা। ওখানে সোনাই বলে কোনো নদী আছে কি? আর তার গা ঘেঁষে আছে দীর্ঘ কয়েক শত বছরের আগে কোনো জমিদার রামনারায়ণ রায়ের বাড়ি। আমাকে সেখানে যেতে হবে। মালা পরমার এতগুলো প্রশ্নে হঠাৎ করে থতমত খেয়ে যায়। বুঝতে পারে না পরমা কেন এসব প্রশ্ন করছে, কিন্তু যা যা করছে সবটাই তো ঠিক। তাই প্রত্যুত্তরে উত্তর দেয়, হ্যাঁ তুই ঠিকই বলছিস, কিন্তু তুই এসব জানলে কি করে পরমা? আমি সব পরে বলবো মালা। তুই একটা কাজ কর, তুই আমাকে আপাতত ঠিকানাটা দে। বিক্রমপুর কি করে পৌঁছবো সেটা আমাকে বল। মালা বিক্রমপুর যাওয়ার ঠিকানাটা বলে দেওয়ার সাথে সাথে ফোনের লাইনটা কেটে দিয়েছিল পরমা। বিক্রমপুর তাকে যেতেই হবে। অনুমান তার ঠিক। মালা যে বিক্রমপুরের কথা বলেছিল সে বিক্রমপুর আর স্বপ্নে দেখা বিক্রমপুর এক। যোগী পুরুষ তাকে পথ দেখাতে চাইছেন, কারণ সেখানেই আছে আসল সূত্র। অনির্বাণের এই অবস্থাটার জন্য দায়ী কে তা জানা যাবে ওই সূত্র ধরেই। তবে বিক্রমপুরে গিয়ে আগে তার খোঁজ করতে হবে ওই ত্রিকালদর্শী যোগী পুরুষের, যিনি হয়তো বলতে পারবেন সবটুকু। কিন্তু ওটা তো স্বপ্ন ছিল। বাস্তবে কি এই যোগী পুরুষ আদৌ আছেন? মনকে সান্ত্বনা দেয়, হয়তো নেই, কিন্তু স্বপ্নে তো আসতে পারেন তিনি, যেমন এসেছিলেন। তার যদি বলার কিছু থাকে তাহলে তিনি আবারও আসবেন তার স্বপ্নে। তার মন মিথ্যে কথা বলবে না। মনকে এই বলে আবারও সান্ত্বনা দেয় পরমা। ব্রেকফাস্ট টেবিলে মা সন্ধ্যা দেবীকে গত রাতের স্বপ্নের কথা বলে ফেলে পরমা। মা, আমি বিক্রমপুর যাব, কারণ সেখানে না গেলে আমি কিছুই জানতে পারবো না। এই অনির্বাণের এই অবস্থার জন্য দায়ী কে? আমি স্বপ্ন দেখে নিশ্চিত সব সমাধানই বিক্রমপুরে। কেন জানি না মন বলছে বিক্রমপুরই অনির্বাণকে কেড়ে নিতে চাইছে আমার থেকে, কিন্তু তা আমি হতে দেব না। আবার জীবন থাকতে অনির্বাণকে আমি যেতে দেব না। যদি অনির্বাণের অসুস্থতার জন্য বিক্রমপুরী সত্যি দায়ী হয়, তাহলে তোর কি করার আছে বুঝতে পারছি না পরমা। ডক্টর সান্যাল যখন দেখছেন তখন নিশ্চয়ই তার ওষুধে ভালো হয়ে যাবে অনির্বাণ। আমার চিন্তা ওখানে গেলে তোর যদি কোনো ক্ষতি হয়। সামনেই তো তোর এখানকার অফিসের কাজ শেষ হয়ে যাচ্ছে, তোকে এবার পাটনাতে ফিরে যেতে হবে। অনেক দিন তো এখানে রইলি, এবার বরং পাটনায় ফিরে যা।
তাছাড়া অনির্বাণ তোর সঙ্গে কি ব্যবহারটা করেছিল মনে করে দেখ তো। দীর্ঘ 5 বছর প্রেম করার পর যখন তোরা বিয়ে করবি সিদ্ধান্ত নিলি, বিয়ের মাত্র 10 দিন আগে নিরুদ্দেশ হয়ে গেল। একবারও তখন ভেবেছে তোর কথা? জীবনটা কি ছেলে খেলা নাকি? আমি তোকে যেতে দিতে মোটেই রাজি নই। এখন তুই দেখ কি করবি। বেশ বিরক্তির সাথে অভিমান ও প্রকাশ পায় সন্ধ্যা দেবীর কণ্ঠস্বরে। পরমা বোঝে এ ব্যাপারে মায়ের অনির্বাণের প্রতি রাগ বা বিরক্ত বা অভিমান হওয়ার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে। সত্যিই তো অনির্বাণ তার সাথে ঠিক কাজ করেনি, কিন্তু সে কি করে? সে তো অনির্বাণকে ভালোবাসে, আর এই মুহূর্তে তো অনির্বাণকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। অনির্বাণ এখন নিজের মধ্যেই নেই। ছোট্ট নিঃশ্বাস ফেলে পরমা মায়ের গলা জড়িয়ে ধরে বলে উঠেছিল, ওখানে না গেলে সঠিক ঘটনাটা তো জানতে পারবো না মা। আর তা জানতে না পারলে অনির্বাণকেও সুস্থ করা যাবে না। আমার অনির্বাণকে দেখে কেন জানি না মনে হচ্ছে অনির্বাণ সত্যিই সুস্থ নয় মা। ও যা করছে ওর ইচ্ছের বিরুদ্ধে করছে। তুমি তো জানো মা, ওকে আমি কতটা ভালোবাসি। আর আমার বিশ্বাস মা, অনির্বাণও আমাকে ভালোবাসে। আর আর সেই বিশ্বাসকে সম্বল করে বলতে পারি আমি ওকে সুস্থ করে তুলতে পারবো। শুধু তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সফল হই। অনির্বাণের জন্য তোর এখনো মন কাঁদে, এটা ভাবতেও অবাক লাগছে পরমা। অমন স্বার্থপর মানুষটা সুস্থ হলো কি হলো না তাতে তোর এত চিন্তা কিসের? যাকে তুই বড় হয়েছিস, সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও হয়েছে। যা করবি ভেবে করিস। তোর ভালোবাসা বিশ্বাসের পথে আমি কাঁটা হতে চাই না। কি আর বলি, সাবধানে যাস। আমার আশীর্বাদ তোর মাথায় সব সময় থাকবে। কথাগুলি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যাদেবী ঘর থেকে চলে গিয়েছিলেন দ্রুত। পরমা মায়ের গমন পথের দিকে তাকিয়ে পুনরায় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলেছিল। বিক্রমপুরে যখন ট্রেনটা এসে থেমেছিল তখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে। গাছগাছালি ভরা ছোট্ট শহর ঘেঁষা গ্রাম বিক্রমপুর। দেখলেই বোঝা গিয়েছিল কিছু বছর আগেও এই শহর ঘেঁষা গ্রামটি ছিল প্রত্যন্ত গ্রাম। ট্রেন থেকে নেমে ট্রলি ব্যাগটা টানতে টানতে প্ল্যাটফর্মের ঢালু পথ পেরিয়ে পরমা এসে দাঁড়িয়েছিল রিক্সা স্ট্যান্ডের কাছে। একজন বৃদ্ধ গোছের রিক্সা চালক, বয়স 50 বা 55, মুখে কাঁচা পাকা দাড়ি। পরমা তার সামনে এসে দাঁড়াতেই রিক্সা চালক পরমার আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে বলে উঠেছিল, কোথায় যাবেন দিদিমণি? জমিদার রাজনারায়ণ রায়ের বাড়ি। তুমি চেনো? হ্যাঁ, চিনি। জমিদার রাজনারায়ণ রায়ের মতো অমন ভালো মানুষ জমিদার এই বিক্রমপুরে একজনই জন্মেছিলেন। তার বাড়ি চেনে না এমন মানুষ নেই এই গ্রামে দিদিমণি। কিন্তু সেখানে তো কেউ থাকে না দিদিমণি। আপনি কি জমিদার বাড়ির কাছাকাছি কোনো বাড়িতে যেতে চান? না না, আমি জমিদার বাড়িতেই যাব। কেন, সেই বাড়ি কি আর নেই? আছে, তবে তা বহু পুরনো হয়ে গিয়ে সাপখোপের বাসা হয়ে গেছে। আমরা তখন খুব ছোট যখন জমিদার বাবু মারা যান। তিনি খুব ধার্মিক, দয়ালু, বড় ভালো জমিদার ছিলেন। তাই তো তার গল্প মা ঠাকুমাদের কাছ থেকে শুনে শুনে বড় হয়েছি আমরা এই গ্রামের সকলে। সেই জমিদার কোথাও চলে গেলে ওই বাড়ি দেখাশোনা করার মতো কেউ আর ছিল না জমিদার বংশে, যার ফলে জমিদার বাড়ির অর্ধেক অংশ ভেঙে পড়ে। এখন 2-1টা ঘর আর জমিদার বাড়িতে ঢোকার জন্য লোহার গেটটা ছাড়া আর কোনো কিছুই আস্ত নেই। কেন, জমিদার বাবুর ছেলে মেয়ে নাতি নাতনি কেউ নেই? ছেলে মেয়েই ছিল না তো আর নাতি নাতনি। পরমার প্রশ্নের উত্তরে বৃদ্ধ রিক্সা চালক কথাগুলি বলে উঠতেই
পরমা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠেছিল, ও আচ্ছা, তাহলে তো কেউ নেই ওনার। আচ্ছা, জমিদার বাবুর বাড়ির কাছাকাছি কোনো হোটেল বা আছে কিছু যেখানে রাতটুকু কাটানো যেতে পারে? আসলে সন্ধে তো হতে চললো, এখন কোন অচেনা জায়গায় থাকবো বলো তো? না, তা পাবেন না। তবে জমিদার বাড়ির কাছাকাছি একটা চণ্ডী মন্দির আছে। ওখানে এক রাতের মতো ব্যবস্থা হয়ে যেতে পারে আপনার। কারণ দূর থেকে চণ্ডীমাকে দেখার জন্য ভক্তরা যখন জমায়েত হয়, তখন তাদের থাকার জন্য চণ্ডী মন্দিরের লাগোয়া অতিথিশালা আছে, সেখানেই তারা থাকে। আপনিও সেখানে থেকে যেতে পারেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তাহলে আহ, তাহলে অতিথিশালাতেই নিয়ে চলো। পরমা কিছুটা নিশ্চিন্ত হয়ে চড়ে বসেছিল রিকশাতে। কিছু সময় বাদে রিকশা এসে দাঁড়িয়েছিল শতাব্দী প্রাচীন একটি চণ্ডী মন্দিরের সামনে। রিকশা চালকের দেখানো পথে পরমা অতিথিশালার বৃহদাকার কাঠের দরজার সামনে এসে দাঁড়াতেই একজন ভদ্র মহিলা, বয়স 40 কি 42, পরমার সামনে এগিয়ে এসে বলে উঠেছিল, কাকে খুঁজছেন? আসলে রাতটুকু থাকার জন্য একটু আশ্রয় খুঁজছি, যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয়। ভদ্রমহিলার জিজ্ঞাসা চোখের দিকে তাকিয়ে বিনয়ের সুরে পরমা প্রত্যুত্তর দিলে পরমার দিকে মুহূর্তখানেক তাকিয়ে থেকে ভদ্রমহিলা বলে উঠেছিলেন, এটা অতিথিশালা, রাতটুকু অবশ্যই কাটাতে পারেন। খাওয়ার খরচা লাগবে না, চণ্ডী মায়ের ভোগ খেতে পাবেন। থাকার জন্য ঘর ভাড়া মাত্র 200 টাকা। পরমা তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়েছিল। মহিলার হাতে 200 টাকা গুঁজে দিয়ে মহিলার দেখানো পথে অতিথিশালার মধ্যেকার দক্ষিণ দিকের একটি ঘরে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল। রাত 10টা হবে। কিছু সময় আগে চণ্ডী মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখে ভোগ খেয়ে চলে এসেছিল পরমা অতিথিশালাতে তার জন্য নির্দিষ্ট করা ঘরটিতে। ঘরের দরজা বন্ধ করে কাঠের চৌকির ওপর বিছানো মাদুরের ওপর সাদা চাদর পাতা বিছানায় শক্তমতো মাথার বালিশটাকে টেনে নিয়ে শরীরটা এলিয়ে দিতেই পরমার দুচোখ ভরে নেমে এসেছিল গভীর ঘুম। কতটা রাত পার হয়ে গিয়েছিল কে জানে। আবার সেই স্বপ্ন। স্বপ্নে সেই সৌম্যকান্তি যোগী পুরুষ, তার বজ্রগম্ভীর কণ্ঠস্বর পরমার নাম ধরে ডাকছে। পরমা বিছানায় উঠে বসতেই তিনি স্মিত হাসি হেসে পরমাকে তাকে অনুসরণ করতে বললেন। পরমা নিজেও জানে না সে কি করবে। সে কেবল মহাবিষ্টের ন্যায় তাকে অনুসরণ করল। অন্ধকার জনমানব শূন্য পথ, সম্মুখে যোগী পুরুষ, পিছনে পরমা। খানিকটা পথ পার হয়ে তারা এসে দাঁড়ালো খরস্রোতা সোনাই নদীর তীরে। নদীর অনতি দূরে একটি বটগাছ। যোগী পুরুষ সেই বটগাছের তলায় শ্বেতপাথরে নির্মিত বেদির ওপর বসে পরমাকে কিছুটা দূরে বসতে নির্দেশ দিলেন। অদ্ভুত প্রশান্তি মুখের পরতে পরতে, চোখে শান্ত দৃষ্টি, ঠোঁটের প্রান্তে স্নিগ্ধ হাসি। তুই আমার কাছে সূর্যকান্ত সম্পর্কে জানতে এসেছিস, তাই তো? তোর মনের কোণে অনেক প্রশ্ন। রত্নাবলী কে, সূর্যকান্ত কে? আমি সব প্রশ্নের উত্তর দেব তোর। আর উত্তর দেওয়ার জন্যই তো তোকে এই বিক্রমপুরে টেনে এনেছি। তার আগে বল, তুই কতটা ভালোবাসিস তোর অনির্বাণকে? যোগী পুরুষের প্রশ্নের উত্তরে তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠস্বরে পরমা বলে উঠেছিল, যতটা ভালোবাসলে প্রকৃত ভালোবাসা বোঝায়, ততটাই ভালোবাসি আমি অনির্বাণকে। এতই যখন ভালোবাসিস, ভালোবাসার জন্য তোকে যা করতে বলা হবে তাই করতে পারবি। যদি পারিস, তাহলেই তোর এই অকৃত্রিম ভালোবাসাই পারবে অনির্বাণকে সুস্থ করতে। কারণ অনির্বাণকে ঘিরে রয়েছে এক নারীর প্রেতাত্মা। সেই নারী যতদিন না তৃপ্ত হবে তার কামনায়,
ততদিন সে অনির্বাণকে ছেড়ে যাবে না। দরকার পড়লে সে অনির্বাণকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে তার দৈহিক কামনা চরিতার্থের জন্য। আর সেখানেই তোকে প্রাচীর হয়ে দাঁড়াতে হবে ওদের দুজনের মাঝখানে। বল বল, পারবি? যোগী পুরুষের কথাগুলি শেষ হওয়ার পূর্বেই পুনরায় দৃঢ় কণ্ঠস্বরে পরমা বলে উঠেছিল, হ্যাঁ পারবো, আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। শুধু বলুন, অনির্বাণের এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? ওরে মা, মুক্তির উপায় কি এত সোজা? তার জন্য তোকে আগে জানতে হবে জমিদার রাজনারায়ণ রায়ের কথা, তার পরমা সুন্দরী স্ত্রী রত্নাবলী আর চিত্রকর সূর্যকান্তের কথা। ওদের না জানলে, না চিনলে কেমন করে পারবি এই যুদ্ধ জয় করতে? ওদের জানলে তবেই তো পারবি অনির্বাণের মুক্তির উপায় খুঁজতে। তবে বলুন, আমি শুনতে চাই ওদের কথা। যোগী পুরুষ দীর্ঘশ্বাস ফেলেছিলেন। তারপর বলতে শুরু করেছিলেন রত্নাবলী, রাজনারায়ণ আর সূর্যকান্তের কথা। এক অদ্ভুত নারীর কাহিনী রে মা। আর সেই কুহকিনী নারীর মায়াজালেই তোর অনির্বাণ আজ আবদ্ধ। তোর অনির্বাণের পুনর্জন্ম হয়েছে। গত জন্মের আত্মার মুক্তি লাভের পর তার এই নতুন জন্ম লাভ। কিন্তু সেই নারীর পুনর্জন্ম ঘটেনি। ওর আত্মা এখনো অতৃপ্ত। বিক্রমপুর আর সেই নষ্টা নারীর আত্মার মোহজালেই তোর অনির্বাণ আজ আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলেছে। অনির্বাণ ভুলে গেছে বর্তমান। সে বেঁচে আছে এখন গত জন্মের মধ্যে। এখন আমার থেকে বিক্রমপুরের জমিদার বাড়ির অন্দরমহলে ঘটে যাওয়া যে কাহিনী আজও কারো জানা হয়নি, সেই কাহিনীর সম্পূর্ণটা শুনলে তবেই বুঝতে পারবি মা, আজ তোর অনির্বাণের এমন অবস্থার কারণ কি। তবে সে কাহিনী বলি শোন। ঘটনাকাল ব্রিটিশ আমলে। সেই সময় পরাধীন দেশের এই ছোট্ট গ্রাম বিক্রমপুরের অত্যন্ত হৃদয়বান, ধার্মিক, চরিত্রবান, প্রজাবৎসল জমিদার ছিলেন রাজনারায়ণ রায়। পিতা অবনীন্দ্রনাথ রায়ের অকালে মৃত্যু হলে খুব স্বল্প বয়সেই রাজনারায়ণ জমিদার হয়ে বসেছিলেন এই বিক্রমপুর গ্রামের। আর স্বল্প বয়সেই তার সঙ্গে বিয়ে হয়েছিল পাশের গ্রাম আনন্দপুরের জমিদার রমানাথ ঘোষালের মেয়ে কমলার সাথে। কিন্তু সে বৈবাহিক জীবন বেশি দিন স্থায়ী হয়নি রাজনারায়ণ রায়ের। মাত্র 1 বছরের মাথায় তার পত্নী বিয়োগ ঘটলে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েন এবং মনে মনে ঠিক করেন জীবনে আর বিয়ে করবেন না। মাস যায়, বছর যায়, রাজনারায়ণ রায় দৃঢ় প্রতিজ্ঞ থেকে যান। এই করে বছর 30 মতো সময় পার হয়ে যায়। রাজনারায়ণ রায়ের বয়স বছর 50। মা অনসূয়া দেবী ব্যাকুল হয়ে পড়েন। তার মৃত্যুর পর কে দেখবে তার ছেলেটিকে? এমন অবস্থায় নায়েব শশধর চক্রবর্তী রাজনারায়ণের জন্য একটি সম্বন্ধ নিয়ে আসলে অনসূয়া দেবী বদ্ধপরিকর হন যে একমাত্র পুত্র রাজনারায়ণকে যে করেই হোক বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে তবেই তিনি পৃথিবী থেকে যাবেন। কিন্তু রাজনারায়ণ তীব্র প্রতিবাদ করে বলে উঠেছিলেন তিনি কিছুতেই বিয়ে করবেন না। অনসূয়া দেবী অনশন শুরু করলেন। অগত্যা রাজনারায়ণ বিয়ে করতে রাজি হলেন। মেয়ে ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ে, অসামান্যা সুন্দরী, নাম রত্নাবলী। বয়স মাত্র 20 বছর। বিয়ে হয়ে যায়। অসামান্যা রূপসী স্ত্রী, তার উপর বয়স মাত্র 20। রাজনারায়ণ নিজেকে সংযত রাখতে পারেন না।
ফুলশয্যার রাত। দীর্ঘ 30 বছরের উপবাসী শরীরটা যুবতী স্ত্রীর উচ্ছল যৌবনে ডুব দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছিল তাঁর থেকে থেকেই। মনে মনে মা অনসূয়া দেবীকে ধন্যবাদও দিয়েছিলেন, কারণ তিনিই তো তাঁর বিয়ে দেওয়ার জন্য জেদ ধরেছিলেন বলেই এমন পত্নী লাভ ঘটেছে তাঁর জীবনের পড়ন্ত বেলায়, এবং ভবিষ্যতে যে এমন সুন্দরী পত্নী নিয়ে তার পরম সুখে দিন কাটবে এ ভেবে যার পর নাই তিনি খুশি হয়েছিলেন। কিন্তু ঈশ্বর রাজনারায়ণের জন্য বুঝি অন্য হিসেব কষে রেখেছিলেন। সুন্দরী পত্নী তাকে ফুলশয্যার রাতেই অবহেলা করে এমনভাবে দূরে সরিয়ে দেবে যা রাজনারায়ণের ভাবনারও বাইরে ছিল। সময়কাল মধ্যরাত্রি, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, চাঁদ মধ্য গগনে। রাজনারায়ণ পরিপাটি সাজে সজ্জিত হয়ে ফুলশয্যা ঘরে প্রবেশ করতেই দেখেছিলেন রত্নাবলীকে। সাঁঝবাতির মায়াবী আলোয় যতটুকু আলোকিত হতে পারে ঘরটি, সেই আলোকেই দেখেছিলেন পালঙ্কের মাঝ বরাবর বসে রত্নাবলী আপন মনে গোলাপের পাপড়ি ছিঁড়ছে। লাল বেনারসি আর লাল চেলিতে রত্নাবলী যেন কোনো স্বপ্নপুরী রাজকন্যা। রাজনারায়ণকে ঘরে ঢুকতে দেখেই পালঙ্ক থেকে নেমে এক প্রকার ছিটকে গিয়ে দাঁড়িয়েছিল ঘরের দক্ষিণ কোণে। রাজনারায়ণ কিছু বোঝার আগেই কঠোর কণ্ঠস্বরে বলে উঠেছিল, আপনি কি এই ঘরেই শোবেন জমিদার বাবু? তাহলে আমায় অন্যত্র শোয়ার ব্যবস্থা করে দিন, কারণ আপনার সঙ্গে আমি এক ঘরে শুতে পারবো না। সামনে বজ্রপাত হলে যত না চমকে যেতেন রাজনারায়ণ, তার চাইতেও বেশি চমকে গেলেন স্ত্রী রত্নাবলীর কথায়। অতিশয় শান্ত মার্জিত স্বভাবের রাজনারায়ণ সেদিন নীরবে ঘর ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন কাছারি বাড়িতে। সেখানেই রাতটুকু কাটিয়ে ভোর হতেই ফিরে এসেছিলেন অন্দরমহলে, যাতে কোনোভাবে বৃদ্ধা মা অনসূয়া দেবী কিছু জানতে বা বুঝতে না পারেন। তার স্ত্রী হওয়া সত্ত্বেও রত্নাবলী এমন কেন ব্যবহার করল, তাও ফুলশয্যার রাতেই? রত্নাবলীর দেহ মন সবেতেই তো তার অধিকার, তবে কেন রত্নাবলী নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখছে? স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক সম্বন্ধে কি রত্নাবলীর কোনো জ্ঞান নেই? কিন্তু রত্নাবলী 20 বছরের যুবতী। অন্য মেয়েদের তুলনায় তার বিয়ে যথেষ্ট পরিণত বয়সেই হয়েছে, তবে কেন রত্নাবলীর তার প্রতি এমন আচরণ? প্রশ্নগুলো মনে উদয় হতেই রাজনারায়ণ তা কিভাবে সমাধান করবেন কিছুতেই ভেবে না পেয়ে নিজের বাল্যবন্ধু নরেন্দ্রকে ডেকে পাঠালেন। নরেন্দ্রের কাছে সবটুকু ব্যক্ত করলে নরেন্দ্র সব শুনে হাসতে হাসতে বলে উঠেছিল, বন্ধু, নারী মনের হদিশ পাওয়া বড় কঠিন। তুমি তাড়াহুড়ো না করে রত্নাবলীর মন জয় করার চেষ্টা করো। সে যা চায় তাই করো, দেখবে ধীরে ধীরে সে তোমার কাছে চলে এসেছে। রাজনারায়ণ বুঝলেন নরেন্দ্র বুদ্ধি খারাপ দেয়নি। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তাই করবেন যা রত্নাবলী চাইবে। কিন্তু কোথায় রত্নাবলী? সে তো কিছুই চায় না, শুধু উদাস মনে ঘুরে বেড়ায়। কিছু বলতে গেলে ম্লান হাসি হেসে চলে যায়। এইভাবে কয়েক মাস কেটেও যায়, রত্নাবলীর কোনো পরিবর্তন হয় না। রাজনারায়ণও হাল ছেড়ে দিয়েছিলেন। জোর করে কারো শরীরের ওপর নিজের শক্তি প্রয়োগ করে পুরুষত্বের অধিকার স্থাপনের ঘোর বিরোধী ছিলেন রাজনারায়ণ, যার জন্য রত্নাবলীর থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করতে থাকলেন। কিন্তু একদিন ঘটনাটা অন্যরকম ঘটেছিল। রাজনারায়ণ কোনো কাজে হঠাৎ নিজের ঘরে ঢুকতেই
চমকে উঠেছিলেন রত্নাবলীকে দেখে। রত্নাবলী পালঙ্কের ওপর শুয়ে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। রাজনারায়ণ ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলেন, আলতো করে হাত রেখেছিলেন রত্নাবলীর মাথায়, বলেছিলেন, কি হয়েছে রত্না, তুমি কাঁদছো কেন? রত্নাবলী রাজনারায়ণের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে উঠেছিল, আপনি তো বলেন আমি যা চাইবো তাই দেবেন, তাহলে আমাকে একটু বিষ এনে দিন। আমি তা খেয়ে পৃথিবী থেকে চলে যেতে পারলে বাঁচি। যে বিয়েতে সুখ নেই সেই বিয়ে কেমন বিয়ে বলতে পারেন? আপনি কেমন মানুষ যে এই বিয়েতে রাজি হলেন? আপনার বয়স সম্পর্কে আপনার কি কোনো ধারণা ছিল না? আপনি আমার বাবার বয়সী, তা কি আপনি জানেন? আপনাকে বিয়ে করে আমি কি সুখটা পেয়েছি? কারণ আপনি আমাকে সুখ দিতে অপারগ। আর একটা মেয়ের জীবনে স্বামীর সুখ যদি নাই থাকে তাহলে তার বেঁচে থেকে কি লাভ বলুন তো? তাই এই জীবন রাখার থেকে মরে যাওয়াই ভালো আমার। রাজনারায়ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকেছিলেন কিছু সময়। সত্যিই তো, এইটা তো তার ভাবা হয়নি। একজন 50 বর্ষীয় পুরুষকে এক 17 বর্ষীয় সেই যুবতী কেমন করে মেনে নেবে স্বামী রূপে? ভুল 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 করে ফেলেছে সে, কিন্তু এখন উপায় বাকি। মানতে তো হবেই, যখন বিয়ে হয়ে গিয়েছে। হয়তো সময় লাগবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজনারায়ণ। বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে চান। জ্যৈষ্ঠের দুপুর, বৈঠকখানা ঘরের ইজি চেয়ারে বসে গড়গড়ায় টান দিতে দিতে জমিদারি কাগজপত্র দেখছিলেন রাজনারায়ণ। চাকর প্রফুল্লর কণ্ঠস্বরে কাগজপত্র থেকে চোখ না তুলেই রাজনারায়ণ বলে উঠেছিলেন, কে দেখা করতে চায় আমার সঙ্গে? তাকে নিয়ে আয়। আগে সে বলছে তার নাম নাকি সূর্যকান্ত। আপনি তাকে নাকি চেনেন? সূর্যকান্ত নাম বলছে? আরে নিয়ে আয় তাকে। একসময় এই বাড়িতে লালিত পালিত হয়েছিল সে, আমার দিদির ছেলে, অনেক বড় শিল্পী, সারা দেশ জুড়ে ওর নাম। প্রফুল্লর উদ্দেশ্যে কথাগুলো বলতে বলতে তড়িঘড়ি কাগজপত্র এক পাশে সরিয়ে রাজনারায়ণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন দরজার কাছে। সহস্র বদনে ঘরে আসার জন্য আহ্বান জানালেন সূর্যকান্তকে। 24-25 বছরের সৌম্যদর্শন যুবক ঘরে ঢুকেই জড়িয়ে ধরেছিল মামামশাই রাজনারায়ণকে। রাজনারায়ণ পিঠে আলতো করে দুবার চাপড় দিয়ে বলে উঠেছিলেন, সেই যে ব্যাপারটা হলি মামার বাড়ি থেকে, আমার বিয়েতেও তোর টিকিটুকু দেখতে পেলাম না রে হতভাগা। তুমি বিয়ে করেছো মামা? তা মামি কোথায়? সূর্যকান্তের কথায় বেশ খানিকটা হেসে উঠে রাজনারায়ণ তাকে একটি আরাম কেদারায় বসতে নির্দেশ করেছিলেন। বিয়ে ওই করেছি মাত্র, অনেকটা বৃদ্ধস্ব তরুণী ভার্যা। তাই তোর মামির আমাতে মন নেই, সে আমাকে স্বামী বলে মানেই না। এ আমার দুর্ভাগ্য। সূর্যকান্তের প্রশ্নের উত্তরে মনে মনে কথাগুলি বলে উঠলেও কথায় তা প্রকাশ না করে ম্লান হাসি হেসে বলে উঠেছিলেন, ব্যস্ত আছে মনে হয়, সারাদিন তারা আমাকে সেবা করতেই যে কেটে যায়। যাই তাহলে অন্দরমহলে, মামির সঙ্গে আলাপটা সেরে আসি। কথাগুলি বলে সূর্যকান্ত চেয়ার ছেড়ে উঠতে গেলে রাজনারায়ণ বলে উঠেছিলেন, যাবি যাবি, একটু বসে যা, অনেক কথা আছে তোর সাথে। হ্যাঁ রে সূর্যকান্ত, তুই এখনো আঁকিস ওই কাগজের উপর মানুষের ছবি? তোর মনে পড়ে আমার একটা অমন ছবি এঁকে দিয়েছিলিস, ওই পোর্ট্রেট না কি বলে? কি অপূর্ব তোর তুলির টান! হ্যাঁ,
একজন মানুষের চেহারাকে কত অবলীলায় তুই সাদা কাগজের পৃষ্ঠায় এঁকে ফেলতিস অবিকল, হ্যাঁ? এই এখন কি তেমনি আঁকিস? অবশ্য শুনতে পাই দেশজোড়া তোর নাম হয়েছে। ওই আঁকি আর কি, তবে তেমনভাবে আগের মতন আর হয় না। সলজ্জ কণ্ঠস্বরে সূর্যকান্ত বলে উঠেছিল ঈষৎ মাথাটা চুলকে। একজনকে আঁকবি, সে আমার বড় প্রিয়। তার শরীর মন কোনো কিছুরই নাগাল পেলাম না। শুধু তোর আঁকা তার ছবিটুকু দেখে দেখেই কিছুটা না হয় মনের খিদে মেটাতে পারি। এঁকে দিবি? সূর্যকান্ত বুঝে উঠতে পারেনি সেদিন সেই মুহূর্তে রাজনারায়ণ রায় কার ছবি আঁকার কথা তাকে বলছেন। তবে কিছুদিনের মধ্যেই বুঝে গিয়েছিল, যখন রত্নাবলীকে দাসী অন্নদাকে দিয়ে রাজকীয় সাজে সজ্জিত করিয়ে বৈঠকখানা ঘরে এনে সুদৃশ্য আরাম কেদারায় বসিয়ে দিয়ে সূর্যকান্তকে বলে উঠেছিলেন, তোর সঙ্গে তো তোর মামিমার পরিচয় হয়ে গেছে এ বাড়িতে এসেই, তাই কোনো লজ্জা বা সংকোচ তোদের দুজনেরই মধ্যে থাকার কথা নয়। আর আমার ইচ্ছা তুই তোর মামিমার একটা ছবি এঁকে দে, এমন রানীর সাজে। মামা বাড়িতে এসে মামিমা রত্নাবলীকে প্রথম দেখাতেই তার অবর্ণনীয় রূপ যুবক সূর্যকান্তকে শুধু মনে মনে অবাকই করেনি, তার অন্তরাত্মা তাকে বলে উঠেছিল এই নারী তারই জন্য সৃষ্টি হয়েছে। এর ভালোবাসা পাওয়ার অধিকার জমিদার রাজনারায়ণ রায়ের নেই, একমাত্র তারই আছে। কয়েকটা রাত সে ঘুমোতেও পারেনি। চেতনে অবচেতনে তার সামনে এসে দাঁড়িয়েছে রত্নাবলী, যার যৌবনোচ্ছল শরীর যেন তার সঙ্গে মিলনের অপেক্ষায় দিন গুনছে। মনে মনে সূর্যকান্ত নিশ্চিন্ত হয়েছিল তখন, যখন রত্নাবলীও তার কথাবার্তায় আচার ব্যবহারে বুঝিয়ে দিতে থাকে সেও সূর্যকান্তকে পছন্দ করে। সেজন্যই বলা যায় রাজনারায়ণের কথায় তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়েছিল সূর্যকান্ত। তাতে আর যাই হোক, রত্নাবলী বা সূর্যকান্ত একে অপরের কাছে গভীরভাবে পরিচিত হতে পারবে, আর এটাই ছিল তার সুবর্ণ সুযোগ, এবং পরবর্তীতে হয়েছিল তাই। সূচনা হয়েছিল এক অবৈধ প্রেমের। অবশ্য সে প্রেমে প্রেম কতখানি ছিল বলা দুষ্কর। শরীর সর্বস্ব ভালোবাসা বললেই ঠিক বলা যায়। রত্নাবলীর চিত্র অঙ্কনকে কেন্দ্র করেই যা গড়ে উঠেছিল ধীরে ধীরে রত্নাবলী আর চিত্রকর সূর্যকান্তের মধ্যে, এবং দুজনের প্রেম সকলের অগোচরে এমন পর্যায়ে পৌঁছেছিল যখন শরীরটুকু মিলনের অপেক্ষায় মাত্র। কিন্তু কিছুদিন বাদে তাও আর বাধা থাকল না, যখন রত্নাবলীর শারীরিক আকর্ষণ সূর্যকান্তকে পতঙ্গের ন্যায় তার দিকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করল, এবং তাদের মিলন অবশ্যম্ভাবী হলো। জানা নেই সেই মিলনে কতটা সম্মান ছিল একে অপরের প্রতি, তবে রত্নাবলীর আর সূর্যকান্তের শারীরিক সুখ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত, তা বলাই বাহুল। রাতের অন্ধকার ছিল রত্নাবলীর অভিসারের সময়। সকলের অলক্ষ্যে সে চলে যেত সূর্যকান্তের কাছে। সূর্যকান্ত অপেক্ষায় থাকত রত্নাবলীর ঘুঙুরের শব্দটুকু শোনার আশায়। রত্নাবলী ঘরে প্রবেশ করতেই সূর্যকান্ত হাতে তুলে নিত রংতুলি। রত্নাবলী শরীর থেকে খুলে ফেলে দিত পরনের শাড়ি, গহনা, নানা আভরণ। প্রদীপের প্রজ্বলিত শিখাকে অবলম্বন করে সূর্যকান্ত সাদা কাগজের ওপর তুলির টান দিত, গড়ে তুলতে ব্যস্ত হতো সম্মুখে থাকা রত্নাবলীর নগ্ন শরীরের চিত্র। একসময় ক্লান্ত হতো সূর্যকান্ত। 24 বছরের যুবকের রিপুর তাড়না জাগত 20 বর্ষীয় সে যুবতীর নগ্ন শরীরের প্রতি। সে নিজেকে সংযত করতে পারত না, ডুব দিত রত্নাবলীর ভরা যৌবনে।
আর রত্নাবলীর শরীর তো সেটাই চাইতো। তার কাছে শারীরিক সুখ প্রাপ্তি ছিল সব ভালোবাসার ঊর্ধ্বে। অসমাপ্ত থেকে যেত সাদা কাগজের উপর গড়ে তোলা রত্নাবলীর চিত্র। শারীরিক মিলন প্রাধান্য পেত সেখানে। রাত ভোর হলে রত্নাবলী নিজেকে গুছিয়ে নিয়ে পুনরায় ফিরে আসত নিজ ঘরে। বিশালাকার আরশিতে নিজেকে পলকের তরে দেখে কাম তৃপ্ত শরীরটা মেলে দিত পালঙ্কের ওপর। সুখ ঘুম নেমে আসত চোখের পাতা জুড়ে তার। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প রত্নাবলী। গল্পটা এতদূর পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু গল্পের ভিডিওটাকে একটা লাইক করো এবং পাশে থাকা হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দাও। আর আমার চ্যানেল স্কেটেলসে যদি তুমি নতুন হও, মানে প্রথমবারের জন্য আমার চ্যানেলের গল্প শুনছো, তাহলে কিন্তু আমার চ্যানেলটা এক্ষুনি বন্ধু সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান অন করতে ভুলো না, যাতে নতুন গল্প আমি রিলিজ করলে সবার আগে তুমি জানতে পারো। আর এখন শুধুমাত্র স্কেটেলসে গল্প শোনাই নয়, গল্প শোনার পাশাপাশি যদি তোমাদের নিজেদের জীবনে ঘটা কোনো সত্যি ভৌতিক ঘটনা তোমরা নিজেদের গলায় স্কেটেলসে এসে শোনাতে চাও, তাহলে সেটাও কিন্তু সম্ভব। তার জন্য স্ক্রিনে আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি 9748843788, এই নাম্বারে সরাসরি আমাকে মেসেজ করো। ও একটা নষ্টা মেয়ে মানুষ। নইলে রাতের অন্ধকারে ননদের ছেলের ঘরে যায় মামি ওই। এই কেমন মেয়ে আনলেন গিন্নিমা আমাদের জমিদার বাবুর জন্যে? এই মেয়ে তো জমিদার বাবুকে মোটে ভালোবাসে না। এর মন তো আপনার নাতির ওপর, তা কি আপনি জানেন? কি বলছিস স্বর্ণদা? আমার বৌমা নষ্টা? সে তার স্বামীকে ভালোবাসে না? তার মন পড়ছে সূর্যকান্তের দিকে। না না, এটা হতে পারে না। তুই ভুল শুনেছিস, কেউ তোকে মিথ্যে বলেছে। রাজনারায়ণের জীবনে এমন ক্ষতি হতে পারে না। ও ধার্মিক, অতিশয় ভালো মানুষ। তাকে তার স্ত্রী ঠকাবে? না না, এ কখনো হতে পারে না। কাতর কণ্ঠস্বরে কথাগুলি অনসূয়া দেবী বলে উঠতেই অন্নদা ব্যঙ্গের সুরে বলে উঠেছিল, কত রূপ যার, তার কি আর বুড়ো বরে মন ওঠে? তাই তো জমিদার প্রতি কত রূপ যার, তার কি আর বুড়ো বরে মন ওঠে? তাই তো জমিদার বাবুর প্রতি নয়, আপনার নাতির দিকেই ও বউয়ের নজর। ও বউ নষ্টা গিন্নিমা, যে স্বামীকে ছেড়ে ননদের ছেলের সঙ্গে পীড়িত করে, সে নষ্টা ছাড়া আর কি? আর আমি কারো কাছে শুনে এ কথা বলছি না গিন্নিমা, নিজের চোখে দেখেছি। রোজ রাতে ও বউকে সূর্যকান্তের গড়ে যেতে, তারপর আবার ভোর হতে নিজের গড়ে ফিরে আসতে। আর রাজনারায়ণ জানে না যে তার স্ত্রী রোজ রাতে কোথায় যাচ্ছে? তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি অন্নদা? এমন মিথ্যে অপবাদ দিস না আমার কুলবধূকে। অন্নদার কথাগুলির প্রত্যুত্তরে অনসূয়া দেবী কঠোর কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠতেই অন্নদা পুনরায় ব্যঙ্গের সুরে বলে উঠেছিল, জমিদার বাবু জানলে তো বলবে, সে তো রাতে তার গড়েই থাকে না। সে কবে থেকে কাচারিতে গিয়ে রাতটুকু কাটিয়ে চলে আসে। অনসূয়া দেবী সেদিন অবাক হয়ে শুনেছিলেন অন্নদার বলে যাওয়া কথাগুলি। তীব্র অপরাধ বোধ যেন তাকে প্রশ্ন তুলেছিল, ছেলের জীবনের এই পরিণতির জন্য দায়ী কে? সে ছেলে তো বিয়ে করতে চায়নি। তার ইচ্ছাকে সম্মান দিতে এই বিয়েতে সম্মতি দেওয়া তার, অথচ দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধা। এসব কি সত্যি? নিজের মনকে নিজেই বারবার প্রশ্ন করে উঠেছিলেন অনসূয়া দেবী। অজান্তেই চোখ দুটো ঝাপসা হয়ে গিয়েছিল তার।
অশ্রুসিক্ত কণ্ঠস্বরে বৃদ্ধা সেই মুহূর্তে অন্নদাকে আদেশ দিয়েছিলেন রত্নাবলীকে ডেকে আনতে। এ কি শুনছি আমি বৌমা? তুমি আমার পুত্রবধূ হয়ে তুমি কি না আমার নাতির সঙ্গে? আমি তো ভাবতেই পারছি না এমন ঘটনাও কি ঘটে। হ্যাঁ গো, তোমার কি ধর্ম অধর্মেরও ভয় নেই? এই যে মহাপাপ, এই যে কোনো নষ্ট মেয়ে মানুষের পক্ষে সম্ভব। তোমার থেকে এই আচরণ, ছি 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 ছি। অন্দরমহলের শেষ প্রান্তের ঘরটি অনসূয়া দেবীর। ঘরের এক ধারে কাঠের নির্মিত সুদৃশ্য চেয়ারে বসেছিলেন অনসূয়া দেবী। রত্নাবলী ঘরে ঢোকার সাথে সাথেই কঠোর কণ্ঠস্বরে বলে যাওয়া অনসূয়া দেবীর কথাগুলি শেষ হওয়ার পূর্বেই তাচ্ছিল্যের হাসি হেসে রত্নাবলী বলে উঠেছিল, ভালো বলেছেন আপনি। পাপ নষ্ট মেয়ে মানুষের পক্ষেই সম্ভব। আমি পাপ করছি। বাহ, না, পাপ নয় গিন্নিমা, পাপ করেছেন আমার বাবা, যিনি তার মরা মুখের দিব্যি দিয়ে এই পরিবারের বউ করে আমাকে পাঠিয়েছেন। আমি বিয়ে করতে চাই না একজন বাবার বয়সী বৃদ্ধ পুরুষকে, এই জানা সত্ত্বেও তিনি আমার প্রতিবাদে কর্ণপাত করেননি। আমার মনটুকু বোঝেননি বাবা হয়ে। একজন বৃদ্ধের স্ত্রী হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো না বারবার বলা সত্ত্বেও বাবা হয়ে মেয়ের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন তিনি। সেটা পাপ নয়? পাপ করেছেন আপনার ছেলে জমিদার রাজনারায়ণ রায়, যিনি নিজে 50 বছরের একজন বৃদ্ধ এ জানা সত্ত্বেও আমাকে বিয়ে করেছেন এক 20 বছরের পূর্ণ যুবতীকে। কারণ আমার রূপ যৌবন যাতে তিনি পরিপূর্ণভাবে ভোগ করতে পারেন জীবনের পরন্ত বেলায় এসেও। সেটা পাপ নয়? পাপ করেছেন আপনি, কারণ একটি 20 বছরের মেয়েকে আপনার 50 বছরের ছেলের বউ করে নিয়ে এসেছেন যাতে আপনার ছেলে সুখে জীবনযাপন করেন আর আপনি শান্তিতে পৃথিবী ছেড়ে যেতে পারেন। সেটা পাপ নয়? আপনারা কেউ আমাকে জিজ্ঞাসা করেছেন কি আমার এই বিয়েতে মতামত আছে কতখানি? না, করেননি, কারণ আপনাদের কাছে আমার মতামতের, আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই নেই। তাই আমিও আপনাদের ইচ্ছা অনিচ্ছাকে মূল্য দিতে অপারগ। আপনার ছেলেকে আমার স্বামী বলে মনে করে দিনের পর দিন আমি আমার ইচ্ছের বিরুদ্ধে তার শয্যা সঙ্গিনী হব, তেমন মেয়ে আমি নই। কি দিতে পারবেন আপনার ছেলে আমাকে বলতে পারেন? স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক তাদের শারীরিক সম্পর্ক। আপনার ছেলে বৃদ্ধ, তিনি কি পারবেন আমার যৌবনোচ্ছল শরীরে কামনার আগুন জ্বালিয়ে তা পরিতৃপ্ত করতে? পারবেন না, কারণ বার্ধক্য তাকে অসহায় করে দিয়েছে। আপনি জেনে রাখুন, আমার কাছে শারীরিক সুখের ঊর্ধ্বে আর কিছুই নেই। আর সে সুখ আপনার নাতি সূর্যকান্ত আমাকে দেয় প্রতি রাতে। সেই কাম সুখ আপনার ছেলে কখনোই দিতে পারবে না। তাই আমি নষ্টা। হ্যাঁ হ্যাঁ, আমি সীতা সাবিত্রী হতে চাই না, আমি নষ্টা। আর এই নষ্টামি যদি আমার শরীরে পাপ বহন করে আনে তা আমি গ্রহণ করতে রাজি। আপনি বরং আপনার ছেলেকে বোঝান আমার আর সূর্যকান্তের সম্পর্ক মেনে নিতে, কারণ তা মেনে নেওয়া ছাড়া ওনার অন্য কোনো উপায় নেই। এ কি শুনছে সে তার পুত্রবধূটির মুখ থেকে? ভাবতে অবাক লেগেছিল অনসূয়া দেবীর। কোনো নারী এমন নির্লজ্জ হতে পারে? রাগে দুঃখে অপমানে বাকরোধ হয়ে গিয়েছিল অনসূয়া দেবীর। কত আশা করে অসামান্যা সুন্দরী দেখে গ্রামের পণ্ডিতের মেয়েকে নিজের পুত্রবধূ করে এনেছিলেন শান্তিতে যাতে পৃথিবী ছেড়ে যেতে পারেন। সেই মেয়ে এতটাই নির্লজ্জ, যার কাছে নিজের শারীরিক সুখ প্রাপ্তি প্রধান। ঈশ্বর, এ তো সূর্যকান্তকেও সুখ দেবে না। এ তো সেই নারী যার কাছে প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই। এর ভালোবাসা দেহ সর্বস্ব। এর হাত থেকে কেমন করে রক্ষা পাবে এই পরিবার? সেই মুহূর্তে পুনরায় দীর্ঘশ্বাস ফেলেছিলেন অনসূয়া দেবী, রত্নাবলীকে নিজের পুত্রবধূ করে আনার মতো এত বড় ভুল সিদ্ধান্তের কথা ভেবে। তো
তোমার আমার সম্পর্কের কথা আমার শাশুড়ি মা অনুসুয়া দেবী জেনে গেছেন সূর্যকান্ত। এখন একটাই উপায়, তোমার মামা জমিদার রাজনারায়ণ রায়ের কানে ওঠার আগেই অনুসুয়া দেবীকে হত্যা করে ফেলা, কারণ আমাদের মিলনের পথের কাঁটা আমি রাখতে চাই না সূর্যকান্ত। রাত দ্বীপ্রহর। সূর্যকান্তের ঘরের এক প্রান্তে প্রদীপের শিখা ধিকি ধিকি করে জ্বলছিল। সূর্যকান্তের ঘরের দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিতে গিয়ে বেশ নিচু কণ্ঠস্বরে রত্নাবলী কথাগুলি বলে উঠতেই সূর্যকান্ত অবাক হয়ে তাকিয়ে থেকেছিল রত্নাবলীর দিকে। প্রশ্ন জেগেছিল, কি বলছে রত্নাবলী, কিন্তু কেন? বৃদ্ধা অনুসুয়া দেবী তার দিদিমা, তাকে হত্যা করার কথা রত্নাবলী ভাবছে কেমন করে? রত্নাবলীর এমন অদ্ভুত চিন্তা মাথায় এলো কেন? কৌতূহল দমন না করতে পেরে প্রশ্নটা করেই ফেলেছিল সূর্যকান্ত। কি বলছো তুমি রত্না? আমার দিদিমা তোমার আর আমার পথের কাঁটা। তিনি আমাদের অবৈধ সম্পর্ক জেনে গেছেন বলে তাকে হত্যা? না 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 না, এ আমার পক্ষে ভাবাও পাপ। কেন তুমি চাও না জমিদার হতে সূর্যকান্ত? আমি তো চাই তুমি জমিদার হও, আর আমি তোমার সহধর্মিণী হয়ে এই বিক্রমপুরে রাজ করতে। কিন্তু তার আগে তোমার দিদিমা অনুসুয়া দেবীর মৃত্যু দরকার, কারণ তিনি যদি জমিদার বাবুকে তোমার আমার সম্পর্কের কথা বলে দেন, তাহলে জমিদার বাবু তোমার পাপ পুণ্যের চিন্তা না করে তোমাকে আমাকে দুজনকেই হত্যা করবেন। তাই অনুসুয়া দেবী জমিদার বাবুকে কিছু জানানোর আগেই তাকে হত্যা করতে হবে। তারপর না হয় জমিদার রাজনারায়ণ রায়কে হত্যা করা যাবে। তারপর তার অবর্তমানে তুমি হবে বিক্রমপুরের জমিদার। তোমার আমার মিলনের পথ সুগম হবে, কোনো বাধা থাকবে না। কিন্তু এসব তো তাদের জীবিত থাকাকালীন ভাবাও অসম্ভব। না, এ আমি পারবো না। আমি আমার দিদিমা মামা এদেরকে হত্যা করব, এ কথা আমি ভাবতেই পারি না। আমার বাবা মা অকালে মারা যান, তারপর এই মামা বাড়িতেই আমি দিদিমার হাতে লালিত পালিত হয়েছি, মামার স্নেহ ছায়ায় বড় হয়েছি, আর তাঁদের কিনা আমি হত্যা করব? না, পারবো না, আমি কিছুতেই পারবো না। তুমি আমাকে ক্ষমা করো রত্না, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। কাতর কণ্ঠস্বরে সেদিন কথাগুলি বলে উঠেছিল সূর্যকান্ত। বক্র হাসি হেসেছিল রত্নাবলী সূর্যকান্তের মুখের দিকে তাকিয়ে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠেছিল, বাহ সূর্যকান্ত বাহ, আজ তোমার পাপ মনে হচ্ছে নিজের মানুষগুলোকে হত্যা করতে, কিন্তু সম্পর্কে আমি তোমার মামি, তার সাথে প্রতি রাতে সঙ্গমে লিপ্ত হতে পাপ মনে হয়নি? নাকি ভেবেছিলে আমাকে ভোগটুকু করে পালিয়ে যাবে? কিন্তু আমি তেমন সহজ মেয়ে মানুষের দলে পড়ি না সূর্যকান্ত। তোমাকে আমি আমার দেহ দিয়েছি শুধু সুখটুকু পাওয়ার জন্য নয়, এই পরিবারে তোমার স্ত্রী হয়ে রাজ করব বলে। আমার সৌন্দর্য এতটাই সহজলভ্য নয় যে তুমি তার মধু খেয়ে উড়ে যাবে সূর্যকান্ত। আমার শেষ কথা, তোমাকে এই পরিবারের জমিদার হতেই হবে, এবং তার জন্য যা করণীয় তোমাকে তা করতে হবে। বলে দিয়েছি তোমাকে, তুমি অনুসুয়া দেবীকে হত্যা করো। জমিদার বাবুকে হত্যা করা আমার দায়িত্ব। আমি কোনো মূল্যেই তোমাকে ছাড়তে পারবো না। আর আমরা দুজন দুজনকে পেতে গেলে এই দুটো অন্যায় আমাদের দুজনকেই করতে হবে। কথায় বলে দেওয়ালেরও কান আছে, এক্ষেত্রেও তাই হয়েছিল। সে রাত্রে সূর্যকান্ত আর রত্নাবলীর কথোপকথন সবটুকু ভেজানো দরজার আড়াল থেকে শুনে ফেলেছিল ঝি অন্নদা। জমিদার পরিবারের শুভাকাঙ্ক্ষী 70 বর্ষীয় শ্রী অন্নদা কথাগুলি শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মনে মনে ঠিক করে নিয়েছিল সেই রাতেই কাছারি বাড়িতে গিয়ে জমিদার বাবুকে সবটুকু জানাবে, এবং সে তাই করেছিল। কিন্তু বোকা সরল প্রকৃতির অন্নদার ধারণা ছিল না রত্নাবলী কতটা ধূর্ত।
শাশুড়ি অনসূয়া দেবীর কানে তার আর সূর্যকান্তের অবৈধ প্রেমের কথাগুলি যে অন্নদাই প্রবেশ করিয়েছিল তা জানতে বা বুঝতে তার এতটুকু অসুবিধা হয়নি। ফলস্বরূপ রত্নাবলীর হাতের শানিত অস্ত্রে সেই রাতেই কাছারি থেকে ফেরার পথে অন্নদার মৃত্যু ঘটেছিল। পরের দিন সকালে অন্নদার মৃতদেহ দেখে শিউরে উঠেছিলেন অনসূয়া দেবী। অন্নদার অপঘাতে মৃত্যুকে মেনে নিতে পারলেন না কিছুতেই বৃদ্ধা। তার মনে হয়েছিল অন্নদাকে এমন নৃশংসভাবে হত্যা জমিদার বাড়ির অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়, একমাত্র রত্নাবলী ছাড়া। ভীত হলেন অনসূয়া দেবী। অতি গোপনে তড়িঘড়ি রাজনারায়ণকে ডেকে পাঠিয়েছিলেন। বলেছিলেন রত্নাবলীর চরিত্র দোষের কথা। পূর্বে অন্নদার কাছ থেকে সবটুকুই জেনেছিল রাজনারায়ণ। এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করছে রত্নাবলী সূর্যকান্তের সঙ্গে, সেইটুকুও শুনেছিলেন রাজনারায়ণ। মা অনসূয়া দেবীকে তা বুঝতে না দিয়ে আশ্বস্ত করেছিলেন এই বলে, আমার আর তোমার ক্ষতি কেউ করতে পারবে না মা, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু সেই সঙ্গে মুহূর্তের জন্য হলেও তার শরীরটা কেঁপে উঠেছিল প্রবল রাগে। সমগ্র রাগ মুষ্টিতে আবদ্ধ করে মনে মনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, নারী হত্যা মহাপাপ, কিন্তু সে তাই করবে। ব্যভিচারিণী নষ্টা নারীকে হত্যা করলে কোনো পাপই হবে না, শুধু সেই কাজ করতে লাগবে সুযোগের অপেক্ষা। নারী চরিত্র বোঝা বড়ই জটিল, আর যেখানে নারীর রূপ থাকে যদি অসামান্য, কিন্তু এখানে নারী সৌন্দর্য কোনো কাজেই লাগেনি। বুদ্ধি বলে রাজনারায়ণই জয়ী হয়েছিলেন, কিন্তু সে জয় পরাজয়েরই সমান ছিল। অন্নদা মারা গিয়েছে দুদিন আগে। সন্ধ্যার কিছু পরে রাজনারায়ণ বৈঠকখানা ঘরে বসে যখন রত্নাবলীকে হত্যা করার মনে মনে ছক কষছিলেন, ঠিক তখনই গরম দুধের পাত্র নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল নীল নয়না অপরূপা সুন্দরী রত্নাবলী। বিয়ের পর সেই প্রথম তার সামনে রত্নাবলী। মুগ্ধ নয়নে তাকিয়ে থেকেছিল রাজনারায়ণ রত্নাবলীর দিকে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এসেছিল বুক চিরে। রত্নাবলী মনোমোহিনী হাসি হেসে বলে উঠেছিল, কি দেখছেন জমিদার বাবু? ভাবছেন রত্নাবলী আপনার জন্য দুধ এনেছে, এও কি সম্ভব? কিন্তু জমিদার বাবু, আমি আপনার স্ত্রী, আর আপনার সেবা তো আমার পরম ধর্ম। তাতে তো আশ্চর্যের কিছু নেই। এতদিন অন্নদা করে আসছিল আপনার যত্ন, এখন অন্নদা মারা গিয়েছে। আজ থেকে আপনার সব দেখাশোনা, আপনাকে যত্ন করা, সব দায়িত্ব আমার উপর। নিন, দুধটুকু খেয়ে নিন জমিদার বাবু। কি অপূর্ব তোমার পরিকল্পনা রত্নাবলী। মনে মনে হেসেছিলেন রাজনারায়ণ। তারপর রত্নাবলীর এগিয়ে দেওয়া দুধের পাত্র ঠোঁটের প্রান্তে ঠেকাতে গিয়ে হঠাৎই মনে পড়ে গিয়েছিল রাতের অন্ধকারে কাছারি বাড়িতে এসে খুব নিচু কণ্ঠস্বরে অন্নদার বলে যাওয়া কথাগুলি। জমিদার বাবু, ও বউ আপনাকে মেরে ফেলবে। ও নষ্টা মেয়ে মানুষ, ও ডাইনি, সবাইকে শেষ করে দেবে। আপনি সাবধানে থাকবেন। দুধের পাত্র হাতে নিয়ে স্মিত হাসি হাসলেন রাজনারায়ণ। মনে মনে বাহবা দিলেন রত্নাবলীর এমন সাবলীল অভিনয় দেখে। কিন্তু অভিনয়ে যে তিনিও কম যান না তা বোঝাবার জন্য দুধের পাত্রখানি সুদৃশ্য গোলাকার টেবিলের ওপর রেখে তিনি রত্নাবলীকে বলিষ্ঠ হাতে নিজের কাছে টেনে নিয়ে বলে উঠেছিলেন, আজ আমি তোমাকে পেতে চাই রত্নাবলী। তুমি আমাকে তোমার সবটুকু দাও। আমি ক্ষুধার্ত,
কমলা মারা যাওয়ার পর দীর্ঘ 30 বছর ধরে আমার শরীর উপবাসী। আজ আমাকে তুমি পরিপূর্ণ করো তোমার শরীরের সবটুকু উজাড় করে দিয়ে। রত্নাবলী কিছু বোঝার আগেই রাজনারায়ণ গভীর আলিঙ্গনে আবদ্ধ করেছিল রত্নাবলীকে। রত্নাবলী নিজেকে মুক্ত করার চেষ্টা করতে গেলে আলিঙ্গন আরো দৃঢ় হয়েছিল। রত্নাবলী আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে মুক্ত করতে। ধীরে ধীরে শিথিল হয়ে গিয়েছিল রাজনারায়ণের বাহুযুগল। তীব্র ঘৃণায় প্রচণ্ড একটা ঠেলা দিয়ে রাজনারায়ণ দূরে সরিয়ে দিয়েছিলেন রত্নাবলীকে। নষ্টা মেয়ে মানুষ, তুই ভাবলি কি করে তোর বিষ মেশানো দুধ আমি খাবো? রাজনারায়ণের সুতীব্র চিৎকার অনুরণনের ন্যায় বৈঠকখানা ঘরের কোনায় কোনায় আঘাত খেতে খেতে ফিরে এসেছিল রত্নাবলীর কানে। দ্রুত রাজনারায়ণ এগিয়ে গিয়েছিলেন পশ্চিম দেওয়ালে ঝুলে থাকা দোনলা বন্দুকটির দিকে। মুহূর্তের মধ্যে তা হাতে তুলে নিয়ে রত্নাবলীকে লক্ষ্য করে ট্রিগারে চাপ দিতেই বন্দুক থেকে বেরিয়ে আসা গুলি বিঁধে গিয়েছিল রত্নাবলীর বুকে। ধীরে ধীরে রত্নাবলীর শুভ্র সুন্দর শরীরটা লুটিয়ে পড়েছিল মাটিতে। সূর্যকান্ত বন্দুকের গুলির আওয়াজ শুনে ছুটে এসে ঘরে ঢুকতেই দেখেছিল রত্নাবলীর রক্তাক্ত শরীর। চিৎকার করে উঠেছিল, রত্না! রাজনারায়ণ আর বেশি অপেক্ষা না করে ট্রিগারে আলতো চাপ দিয়েছিলেন। বন্দুকের দ্বিতীয় গুলিটা বিঁধে গিয়েছিল সূর্যকান্তর কপালে। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোর হলে বিশ্বস্ত লাঠিয়াল ভোলাকে গোপনে ডেকে নির্দেশ দিয়েছিলেন রাজনারায়ণ দেহ দুটি সকলের অগোচরে মাটিতে পুঁতে দিতে। ভোর হতে আর বেশি দেরি ছিল না। যোগী পুরুষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠেছিলেন, এইবার তোর প্রশ্ন আসছে তো মা, অনির্বাণ কি দোষ করেছে যে তাকে রত্নাবলীর প্রেতাত্মা তার মায়ার জালে আবদ্ধ করে রেখেছে? সম্বিত ফিরেছিল পরমার যোগী পুরুষের প্রশ্নে। আলতো করে মাথা নেড়ে পরমা বলে উঠেছিল, হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটাই আমার মনে থেকে গিয়েছিল, কিন্তু এখন সবটা বুঝতে পেরেছি। আগেই বলেছিলাম সূর্যকান্তের পুনর্জন্ম হয়েছে। অনির্বাণী হলো গত জন্মের সূর্যকান্ত, কিন্তু রত্নাবলীর নবজন্ম হয়নি। এই প্রশ্নের উত্তর একটাই, হয়তো ও পাপাত্মা ছিল বলে। ওই পাপাত্মা সূর্যকান্তকে খুঁজে বেড়াচ্ছিল এত বছর ধরে। অনির্বাণের মধ্যে সে সূর্যকান্তকে খুঁজে পায় তখন যখন হঠাৎ করে অনির্বাণ এই বিক্রমপুরে এসে পড়েছিল এবং নিজের অজান্তেই উপস্থিত হয়েছিল জমিদার বাড়িতে নিয়তির টানে। অনির্বাণকে দেখে রত্নাবলীর অন্তরাত্মা ওর সাথে মিশে যায়। অনির্বাণের অবচেতনে রত্নাবলী থেকে যায়, যার ফলস্বরূপ একের পর এক চিত্র নিজের অজান্তেই এঁকে যায় সে রত্নাবলীর। নিজের বাড়ি ফিরে গিয়েও পুনরায় তার নিয়তি তাকে টেনে নিয়ে আসে এই বিক্রমপুরে। এখানেই জমিদার বাড়ির আনাচে কানাচে সে খুঁজে বেড়াতে থাকে তার গত জন্মকে, তার রত্নাবলীকে। রত্নাবলী তার মায়াজালে তাকে আবদ্ধ করে আষ্টে পৃষ্ঠে। আর এখন অনির্বাণ, আর তোর অনির্বাণ নেই। সে আজ পুরোপুরি সূর্যকান্ত, রত্নাবলীর সূর্যকান্ত। বর্তমান অনির্বাণের আর মনে নেই। সে এখন নিজেকে সূর্যকান্তই মনে করে চলেছে। সে ফিরে গেছে তার গত জন্মে। আর এই রকম চলতে থাকলে ও অচিরেই মৃত্যু মুখে পতিত হবে, কারণ রত্নাবলী ওকে নিজের কাছে টেনে নেবে অচিরে। তবে আপনি বলুন,
আমি কি করে রক্ষা করতে পারবো অনির্বাণকে? বলুন, বলুন, আপনি বলুন যোগী মহারাজ। তার জন্য তোকে রত্নাবলী হতে হবে। আমি তোকে একটি মন্ত্রপুত মাদুলি দেব। আগামী 2 দিন বাদে পূর্ণিমা। তুই ফিরে গিয়ে অনির্বাণকে যে করেই হোক এই বিক্রমপুরের রাজবাড়িতে নিয়ে আসবি পূর্ণিমা রাতে। রাত গভীর হবে, সে আসবে। অনির্বাণকে কাছে পেয়ে নিজের অজান্তেই রত্নাবলীর প্রেতাত্মা তোর মধ্যে প্রবেশ করবে এই মাদুলির কোণে, আর অনির্বাণ তোকে রত্নাবলী মনে করে কাছে টেনে নেবে। তোদের মিলন হবে। রত্নাবলী তোর রূপেই মিলন সুখ অনুভব করবে, কিন্তু তুই ওদের মিলনকালে প্রাচীর হয়ে থাকবি। প্রকৃত মিলন তোর সাথে হবে। রত্নাবলী শুধু কাম সুখ পাবে, আর সেই সুখপ্রাপ্তি হবে ওর অন্তিম সুখপ্রাপ্তি, যার জন্য ওই নারীর অতৃপ্ত কামাতুর শরীর ছটফট করছিল বছরের পর বছর ধরে। কিন্তু নির্বোধ রমণীর প্রেতাত্মা জানতেও পারবে না তোর গলায় যে মাদুলি থাকবে তা ওকে মুক্তি দেওয়ার জন্য। ওর আত্মা পঞ্চভূতে বিলীন হবে। তবে মনে রাখিস, ওই কুহকিনী নারী ধূর্ততার আশ্রয় নেবে। কাম সুখ পাওয়ার আশায় ও এত বছর তার সূর্যকান্তকে খুঁজে বেরিয়েছে। ওর আত্মা এখনো মুক্তি পায়নি। তাই সঙ্গমের সময় ও যেন কোনোভাবে না জানতে পারে ও তোর শরীরে প্রবেশ করেছে। আরেকটা বিষয় মনে রাখিস, ভোরের আলো ফোটার আগেই তোর মাদুলিটি তোকে নিজের গলা থেকে খুলে সোনাই নদীর বক্ষে ফেলে দিয়ে আসতে হবে। অনির্বাণকে সাথে করে নিয়ে গিয়ে দেখবি, সেই সময় পিছন ফিরে তাকাবি না। তবেই রত্নাবলীর আত্মা চিরতরে বিদায় নেবে। মনে রাখিস, নিজের ছায়াকেও বিশ্বাস করবি না সেই সময়টুকু। যদি ভুল করে ফেলিস তাহলে আজীবন ও নারী তোদের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে নিজের মতো করে। কোনোদিন মুক্তি পাবি না সেই বাঁধন থেকে। ও মোহময়ী কুহকিনী, ও সব পারে রে মা, সব পারে। সাবধান মা রে, সাবধান। কথাগুলি বলে একটি মাদুলি পরমার হাতে দিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে যান যোগী পুরুষ। আপনি কে যোগী মহারাজ? এটা তো বলে যান। পরমার প্রশ্নের কোনো উত্তর মেলেনি। ঘুম ভেঙেছিল পরমার অতিথিশালা দেখাশোনা করার জন্য নিযুক্ত মহিলাটির ডাকে। দ্রুত বিছানায় উঠে বসে পরমা দেখেছিল শিওরে রয়েছে যোগী পুরুষের দেওয়া মন্ত্রপুত মাদুলি। তাই নিয়ে একদিন বাদে কলকাতায় ফিরে এসেছিল পরমা। এরপরে এসেছিল সেই পূর্ণিমার রাত। অনেক চেষ্টা করে কলকাতা থেকে বিক্রমপুরে নিয়ে যায় অনির্বাণকে পরমা। ডাক্তার প্রণবেশ সান্যাল ও মা সন্ধ্যা দেবী দুজনেই পরমাকে এমন অদ্ভুত সিদ্ধান্ত নিতে অনেকবার বারণ করেছিলেন, কিন্তু পরমা জানিয়েছিল, যদি অনির্বাণকে সুস্থ করে তুলতেই হয় তার জন্য ওকে বিক্রমপুরে নিয়ে যেতেই হবে। বিক্রমপুর ছাড়া ওকে সুস্থ করা অসম্ভব। তুমি এই অলৌকিক বিষয়গুলো বিশ্বাস করো তা আমি ভাবতেই পারছি না পরমা। তুমি শিক্ষিতা, আধুনিক ভাবনা চিন্তার মধ্যে বড় হয়ে ওঠা তোমার, আর সেই তুমি স্বপ্নের মধ্যে কি দেখলে তা বিশ্বাস করে অনির্বাণের মতো একজন মানসিক রোগীকে বিক্রমপুরে নিয়ে চললে। এতে কিন্তু ওর অনেক বড় ক্ষতিও হতে পারে, এটা মনে রেখো পরমা। তাছাড়া তুমি ওকে সামলাতে পারবে তো? ও কিন্তু তোমাকে চিনতে পারছে না। ডাক্তার সান্যালের কথাগুলিতে সহমত জানিয়েছিলেন সন্ধ্যা দেবী। পরমা কিন্তু কোনো কারোর কথায় গুরুত্ব দেয়নি। নিজের ভালোবাসার ওপর বিশ্বাস তার ছিল অটল, আর সেটাকেই পাথেয় করে পরমা অনির্বাণকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়েছিল বিক্রমপুরের উদ্দেশ্যে।
ড্রাইভার সুবল সাথে যেতে চেয়েছিল, কিন্তু অজানা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে ভেবেই কোনো তৃতীয় ব্যক্তিকে সাথে নিতে মোটেও ইচ্ছুক ছিল না পরমা। তার কাছে সেই মুহূর্তে অনির্বাণকে সুস্থ করে তোলাই মুখ্য বিষয় ছিল, যার জন্য সে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে জানিয়ে বিদায় নিয়েছিল। কলকাতা থেকে বিক্রমপুর আসতে যে দীর্ঘ সময় লাগে, তাতে অনির্বাণ যে পরমাকে কোনোরূপভাবে বিরক্ত করেছিল তা কিন্তু মোটেও নয়, বরং সে শান্ত হয়ে বসে থেকেছিল পিছনের সিটে। মাঝে মধ্যে কেবল রত্নাবলী নামটা উল্লেখ করে আপন মনে বিড়বিড় করে যাচ্ছিল। ব্যাপারটা পরমার কাছে কম অদ্ভুত লাগেনি। বিক্রমপুরে আসতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গিয়েছিল। কয়েকদিন আগেই একদিন থেকে বিক্রমপুরের পথঘাট, মন্দির, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সোনাই নদী, জমিদার বাড়ি এসব কিছুই ঘুরে দেখে গিয়েছিল পরমা, যার কারণে গাড়িটা জমিদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা স্থানে রেখে পথের ধারের ল্যাম্পপোস্টগুলির আলো আর পূর্ণিমার জ্যোৎস্না মাখানো আলোকছটাকে অবলম্বন করে অনির্বাণকে নিয়ে পরমা জমিদার বাড়ির দিকে এগিয়ে চলতে তেমন কোনো অসুবিধে হয়নি। কেবল অনির্বাণের অদ্ভুত কিছু কথা কানে আসাতে নিজের মনটা ভারাক্রান্ত হয়ে যাওয়া ছাড়া। অবশ্য এসব কথাগুলো অনির্বাণের নয়, সবই গত জন্মের সূর্যকান্তের, তা সে এখন জানে। তবুও মনটা ভারাক্রান্ত হয়েছিল পরমার। অনির্বাণের ঠোঁটে বারবার রত্নাবলী নাম উচ্চারিত হতে শুনে। প্রায় 1 কিলোমিটার মতো পথ অতিক্রম করে পরমা অনির্বাণকে সাথে নিয়ে উপস্থিত হয়েছিল বিক্রমপুরের জমিদার বাড়ির সামনে। জনমানবহীন জরাজীর্ণ জমিদার বাড়ি। রাজনারায়ণ, রত্নাবলী আর সূর্যকান্তের অসমাপ্ত জীবন কাহিনীর ভারে ভারাক্রান্ত জমিদার বাড়ির পরতে পরতে দীর্ঘশ্বাস। কিন্তু অসমাপ্ত কি সত্যি বলা যায়? রত্নাবলী এখনও এই বাড়ির সর্বত্র বিচরণ করে বেড়াচ্ছে। তার অতৃপ্ত যৌন খিদে তাকে পাগলিনীর ন্যায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এই বাড়ির সর্বত্র, তা পরমার অজ্ঞাত নয়। ছোট নিঃশ্বাস ফেলে পরমা এগিয়ে গিয়েছিল সিংহদুয়ারের সামনে। হঠাৎ অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। সেই মুহূর্তে দীর্ঘ সময় ধরে শান্ত থাকা অনির্বাণ হঠাৎ অশান্ত হয়ে উঠল পাগলের ন্যায়। সে পরমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে জমিদার বাড়ির মোর্চে ধরা লোহার গেটটা সজোরে ঠেলে বাড়ির অন্দরমহলের দিকে যেতে গেলে যে সরু এক ফালি পথ অতিক্রম করতে হবে, তা অতিক্রম করে আধো আলো অধো অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। পরমা আন্দাজ করেছিল এরকম কিছু ঘটতে পারে। স্বাভাবিক কোনো ঘটনাই ঘটবে না, বরং এক অলৌকিক মুহূর্তের সাক্ষী থাকতে হবে তাকে। হয়তো মৃত্যুও নেমে আসতে পারে তার জীবনে। তাই যোগী পুরুষের মন্ত্রপুত মাদুলি নিজের গলায় পড়ে নেয় দ্রুত। আর ঠিক তখনই আশ্চর্যজনকভাবে উপলব্ধি করে অদ্ভুত এক শক্তির সঞ্চার ঘটল তার শরীরের মধ্যে। তার হৃদয় হলো ভয়শূন্য। চন্দ্রালোকিত রাত্রির আবছা আলোকে সে এগিয়ে চলল অনির্বাণ যেদিকে গিয়েছে সেই দিকে। কিছু সময়ের মধ্যে সে অনির্বাণের পিছু পিছু গিয়ে দাঁড়িয়েছিল জমিদার বাড়ির অন্দরমহলে। অন্দরমহলের সেটি ছিল মনে হয় কারো শোয়ার ঘর বা বৈঠকখানা। গবাক্ষ পথে এসে পড়া চাঁদের ক্ষীণ আলোক রশ্মিতে দেখে মনে হয়েছিল ঘরটি বৃহৎ আকার। তবে ঘরটির মধ্যে নামমাত্র আসবাবপত্র নেই, কেবল বাদুর আর চামচিকের বাসা। এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ করে পরমার চোখ চলে গিয়েছিল দক্ষিণ দেওয়ালের দিকে। চমকে উঠেছিল পরমা। অবিকল সেই ছবি, যে ছবি অনির্বাণ বড় যত্ন করে এঁকেছিল তার তুলির টানে। আর সেই ছবি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়ে এসেছিল অনির্বাণের ঘরের মেঝেতে রাগে, দুঃখে, অপমানে। স্থির হলো পরমার চোখের দৃষ্টি সেই ছবির ওপর। কিছু সময় কেটে যায়, শরীর জুড়ে বরফ শীতল স্রোত বয়ে যায়। শিহরিত হয় পরমা। সম্বিত ফেরে অনির্বাণের আকুলতায়। সে দেখেছিল অনির্বাণ তাকে কাছে রাখছে, দৃষ্টি তার কামার্ত। পরমা কিছু বোঝার আগেই অনির্বাণ তার কাছে এসে দাঁড়িয়ে বলে উঠেছিল,
রত্নাবলী, রত্নাবলী এসেছো? এসেছো রত্নাবলী? এসো, আমার শরীরের সাথে মিশে যাও রত্না। আমি যে তোমার ন্যায় অতৃপ্ত। মুহূর্তের মধ্যে পরমা অনুভব করল তার শরীরের পরিবর্তন ঘটছে। সে আর পরমা নয়, সে রত্নাবলী হয়ে উঠছে ক্রমশ। তার চোখ, মুখ, রং সব কিছুর পরিবর্তন ঘটছে দ্রুত, যা সে দেখতে না পেলেও আন্দাজ করতে পারল। সে আন্দাজ করল মাদুলির গুণে তার মনটুকু ছাড়া সবটুকু শরীর জুড়ে কেবল রত্নাবলী। শরীরটা আবেশে শিথিল হয়ে পড়ার সাথে সাথে সে জমিদার বাড়ির স্যাঁতস্যাঁতে গন্ধযুক্ত মেঝেতে লুটিয়ে পড়ল। তার সারা শরীর জুড়ে অনির্বাণ এঁকে দিতে লাগলো একের পর এক চুম্বন। কয়েক মুহূর্ত কেটে গিয়েছিল এভাবেই। তারপর মাটিতে লুটিয়ে পড়া তার শরীরটা রত্নাবলীর মনে করে অনির্বাণ মিলন খেলায় মেতে উঠেছিল। দীর্ঘ সময় ধরে চলেছিল রতিক্রিয়া। একসময় রতিক্রিয়া সম্পন্ন হলে পরমার অর্ধনগ্ন শরীরটার উপর এলিয়ে পড়ে অনির্বাণের পরিতৃপ্ত শরীরটা। কিন্তু এই কেমন রতিক্রিয়া, যার বিন্দুমাত্র সুখানুভূতি লাভ করেনি পরমা? তার শরীরটা যেন একটা জড় পদার্থ মাত্র। তবে কি মিলন সুখ থেকে সে বঞ্চিত হল রত্নাবলীর কারণে? মনে পড়ে গিয়েছিল যোগী পুরুষের বলে যাওয়া কথাগুলি। তুই কেবলমাত্র একটি মাধ্যম হয়ে থাকবি রে মা, ওদের মিলনের সময়। তোর শরীরকে অবলম্বন করে রতিসুখ লাভ করবে রত্নাবলী। তবে হ্যাঁ, সেটাই হবে রত্নাবলীর অন্তিম সুখলাভ সূর্যকান্তের থেকে। তারপর ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে ওর আত্মা। চিরতরেও বিদায় নেবে এই পৃথিবী থেকে। তখন তোদের জীবনে চলার পথে আর কোনো বাধা থাকবে না। হঠাৎ একরা শীতল হাওয়া ঘরটির সর্বত্র ছড়িয়ে পড়তেই পরমা উপলব্ধি করল সে পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে ধীরে ধীরে। তার শরীর থেকে নির্গত হচ্ছে রত্নাবলীর ছায়ামূর্তি, যা কিছু সময় আগে তার শরীরে প্রবেশ করেছিল। এখন তার শরীর থেকে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে। অনির্বাণ তার কামতৃপ্ত শরীরটা পরমার শরীর থেকে তুলে নিয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছ রত্নাবলী? আমি তো তোমার সূর্যকান্ত। আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আবছা আলোয় পরমা সেই মুহূর্তে দেখেছিল তার শরীর থেকে নির্গত ছায়ামূর্তি কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অনুরণনের ন্যায় সেই কান্নার শব্দ ছড়িয়ে পড়ছে ঘরটির কোণা থেকে কোণায়। অনির্বাণ ছায়ামূর্তিকে আলিঙ্গনাবদ্ধ করার ব্যর্থ চেষ্টা করলে ছায়ামূর্তি বলে ওঠে, পারবে না সূর্যকান্ত, আমাকে তোমার বুকের মাঝে নিতে আর পারবে না। আমি অশরীরী আর তুমি শরীরী। তোমার সাথে আমার আর মিলন সম্ভব নয়। না, ইয়ে হতে পারে না রত্নাবলী। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অনির্বাণের কণ্ঠস্বরে বেদনার সুর প্রকট। আমাকে ছাড়া তুমি যদি সত্যিই বাঁচতে না পারো সূর্যকান্ত, তাহলে মৃত্যুকে কাছে ডেকে নাও। তোমার অশরীরী আত্মার সাথে আমার মিলনে তখন কোনো বাধা থাকবে না। এসো তাহলে, আমাকে অনুসরণ করো সূর্যকান্ত। এসো, এসো সূর্যকান্ত। পরমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। ওই অশরীরী নারী কি তাহলে অনির্বাণকে মৃত্যুমুখে ঠেলে দিতে চাইছে? না না, তা হতে পারে না। সে থাকতে ওই নারী অনির্বাণের কোনো ক্ষতি করতে পারবে না। সেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে পরমা অগোছালো শাড়িটাকে শরীরে জড়িয়ে নিয়ে মাদুলিতে হাত রাখল। যোগী পুরুষকে স্মরণ করে শুরু করল মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ। সাথে সাথে ছায়ামূর্তি তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে উঠল, পারবে না, কেউ পারবে না আমার থেকে সূর্যকান্তকে কেড়ে নিতে। ও আমার, ও শুধু আমার। এসো সূর্যকান্ত,
এসো। পরমার বুঝতে অসুবিধে হলো না রত্নাবলী ক্রমশ হিংস্র হয়ে উঠছে। ও হয়তো পরমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আন্দাজ করতে পারছে কোনো দৈব শক্তি ওকে বিনাশ করতে চাইছে। পাগলিনীর ন্যায় রত্নাবলীর আত্মা ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াতে থাকে। পরমা অনির্বাণের ডান হাতটা চেপে ধরে বলে ওঠে, চলো অনি, আমাদের অনেক দূরে যেতে হবে এখান থেকে। এখানে থাকাটা একদম ঠিক না। ও মানুষ নয় অনি, ও প্রেতাত্মা। ওর থেকে তোমাকে পালাতে হবে অনি। ওর সূর্যকান্তকে খুঁজে চলেছে। তুমি সূর্যকান্ত নও অনি, তুমি অনির্বাণ। তুমি আমার অনির্বাণ। অনি চলো, অনি চলো। অনির্বাণ অবাক চোখে তাকিয়ে থাকে পরমার দিকে আলো আঁধারি ভরা পরিবেশে। পরমাকে সে পূর্বদিনের ন্যায় আবারও চিনতে পারে না। সে সম্মোহিত, ছুটে যেতে চায় মরীচিকা সম রত্নাবলীর দিকে। পরমার হাত থেকে নিজের হাতটাকে মুক্ত করার চেষ্টা করে। পরমা নিজের ভেতরকার সবটুকু শক্তি সঞ্চয় করে টানতে টানতে ঘরটির বাইরে অনির্বাণকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অনির্বাণ চিৎকার করে ওঠে, রত্না, রত্না বলি। পরমা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে। ধীরে ধীরে শান্ত হয় অনির্বাণ। তাকে যে এই বাড়ি থেকে অনির্বাণকে বার করে নিয়ে যেতেই হবে বিক্রমপুরের গা ঘেঁষে বয়ে চলা সেই সোনাই নদীর কাছে। তাকে যে যোগী পুরুষের দেওয়াই মাদুলি ফেলে দিতে হবে নদীবক্ষে সূর্যোদয়ের আগে। কোনো বাধা তার পথ আটকাতে পারবে না। সে এগিয়ে চলে অনির্বাণকে নিয়ে। খানিক পথ পার হতেই পিছন থেকে ধেয়ে আসে নারী কণ্ঠস্বরের আকুতি, সূর্যকান্ত, যেও না সূর্যকান্ত। হঠাৎ ছলনাবয়ী নারী কণ্ঠস্বর অনির্বাণকে সূর্যকান্ত নামে ডেকে উঠলে অনির্বাণ পেছন ফিরে তাকালো। আর ঠিক তখনই পরমা ভুলে গেল যোগী পুরুষের সাবধান বাণী। সেও পেছন ফিরে তাকালো। আর সেই মুহূর্তে সোনাই নদীর জলে ফেলে দিতে এই পরিবেশটা মুহূর্তের মধ্যে হালকা হয়ে গেল। দূরে কোনো মন্দিরে ঘণ্টার ধ্বনির সাথে শঙ্খ বেজে উঠল। বিক্রমপুর যেন সাপ মুক্ত হলো। ভোর হতেই অনির্বাণকে নিয়ে বিক্রমপুর ছেড়ে পরমা ফিরে আসে কলকাতায়। দুদিন পরে সকাল থাকতে থাকতে অনির্বাণকে বালিগঞ্জের ফ্ল্যাটে দেখতে গিয়ে পরমা দেখেছিল সুস্থ ও স্বাভাবিক তার চেনা অনির্বাণকে। মন আনন্দে ভরে উঠেছিল, কিন্তু একটা প্রশ্ন পরমার মনে থেকেই গিয়েছিল, যোগী পুরুষ আসলে কে? তিনি এত বিশদে জানলেনই বা কী করে রত্নাবলী, সূর্যকান্ত বা রাজনারায়ণের কথা? তাছাড়া এই এত কিছু তাকেই বা জানাবার প্রয়োজন মনে করলেন কেন যোগী পুরুষ? পরমার মনের মধ্যে গড়ে ওঠা একের পর এক প্রশ্নের উত্তর যোগী পুরুষ দিয়েছিলেন পুনরায় পরমার স্বপ্নে এসে। পরমা প্রশ্ন করে উঠেছিল, আপনি কে? আপনি এত কিছু জানলেন কি করে মহারাজ? তিনি হেসে উত্তর দিয়েছিলেন, আমি যে রাজনারায়ণ রায় রে মা, রত্নাবলী ও সূর্যকান্তের হত্যাকারী। রত্নাবলী ও সূর্যকান্তকে হত্যা করেছে এই লোকটি সমাজ সংসার সেই মুহূর্তে ত্যাগ করে চলে গিয়েছিল হিমালয়ে। সেখানে এক সাধুর কাছে দীক্ষা নিয়ে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছিল। পরে বিক্রমপুরে ফিরে এসেছিল দীর্ঘ কয়েক দশক বাদে। সেই সময় রত্নাবলী তার ক্ষতি করার চেষ্টা করেছিল প্রতিশোধের তাড়নায়, কিন্তু পারেনি। তার গুরুর কাছে প্রাপ্ত দৈব শক্তির গুণে। এরপর দীর্ঘদিন বিক্রমপুরের মানুষের সেবা করে ও সময় হতে মৃত্যু হয় শরীরে। অদ্ভুত বিষয় কি জানিস মা? মৃত্যুর পরও আমার আত্মার মুক্তি লাভ করেনি।
হয়তো ঈশ্বর অনির্বাণকে রত্নাবলীর হাত থেকে রক্ষা করার জন্যই আমার আত্মাকে মুক্তি দেননি। কারণ ঈশ্বরের কাছে সূর্যকান্ত দোষী হলেও অনির্বাণ দোষী ছিল না। অনির্বাণকে রক্ষা করতেই আমার অশরীরী হয়ে থাকা। কিন্তু এখন আমি মুক্তির পথে। তবে মা, তুই সাবধানে থাকিস। সে আবার আসবে হয়তো অন্য কোনো রূপে। কারণ তুই আমার সাবধান বাণী অগ্রাহ্য করে সে রাতে ওই কুহকিনীর ছলনায় পিছনের দিকে তাকিয়েছিলিস, যা সেই মুহূর্তে তোর সবচাইতে বড় ভুল হয়েছিল। মহারাজ, আমি সেই মুহূর্তে ওই কুকিনীর ছলনা বুঝিনি। আপনি বলে যান, আমি কেমন করে মুক্ত করব অনির্বাণকে চিরতরে ওই মায়াবিনীর কুহক জাল থেকে? আপনি বলে যান মহারাজ। পরমা দেখেছিল যোগী পুরুষকে ধীরে ধীরে অন্তরিক্ষে মিলিয়ে যেতে। তার প্রশ্নের কোনো উত্তর আর ফিরে আসেনি যোগী পুরুষের থেকে। পরমার ঘুম ভেঙেছিল নবীন সূর্যের আলোর পরশে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক মাস। পরমা 9 মাসের অন্তঃসত্ত্বা। কারণটা অনির্বাণ প্রথমটা বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করেছিল পরমার মুখ থেকে সব শুনে। বিক্রমপুরের জমিদার বাড়িতে এক অন্ধকারময় পরিবেশে তার আর অনির্বাণের মিলন। হয়তো সেই মিলনে মধ্যমূলে ছিল রত্নাবলী, কিন্তু সেই মিলন প্রকৃত অর্থে হয়েছিল অনির্বাণ আর তার। শরীরী আর অশরীরী মিলন যে কোনোভাবেই সম্ভব নয়। কেবলমাত্র যোগী পুরুষের দৈব শক্তির প্রভাব যা আবদ্ধ ছিল পরমার মাদুলিতে, তাতে রত্নাবলী মিলন সুখ উপভোগ করেছিল। কিন্তু মিলন হয়নি তার সাথে অনির্বাণের। সবটাই ছিল দৈব মায়া। আর এই দৈব মায়া বলে রত্নাবলীর আত্মাকে চিরতরে মুক্তি দিতে চেয়েছিলেন যোগী পুরুষ। কিন্তু তা কি আদৌ সম্ভব হয়েছিল? প্রশ্নটা থেকেই গিয়েছিল পরমার মনে। উত্তর মিলেছিল তার কাছে কিছুদিন পরে। অনির্বাণের সঙ্গে পূর্বেই রেজিস্ট্রি হয়ে গিয়েছিল পরমার। সন্তান প্রসবের পর আনুষ্ঠানিকভাবে বিয়েটা তারা সেরে ফেলবে এমনটাই ইচ্ছে প্রকাশ করেছিল পরমা। যথারীতি সঠিক সময়ে প্রসব যন্ত্রণায় ছটফট করলে অনির্বাণ পরমাকে বালিগঞ্জের নিকটবর্তী একটি নার্সিংহোমে ভর্তি করায়। আর সেখানেই পরমা সিজারের মাধ্যমে জন্ম দেয় একটি শিশু কন্যার। আশ্চর্যের বিষয়, অপরূপ সুন্দরী কন্যাটির চোখের মনি অস্বাভাবিকভাবে নীল দেখে নার্সিংহোমের সবাই অবাক। এমন নীল নয়না অপরূপা সুন্দরী সচরাচর দেখা যায় না। রাতের দিকে জ্ঞান ফিরলে একজন নার্স শিশুকন্যাটিকে পরমার কোলে দিয়ে গেলে পরমা শিশুকন্যার দিকে ভালো করে দেখতে গিয়ে চমকে উঠল। নিজেকে নিজেই প্রশ্ন করে ওঠে, এ কাকে দেখছে সে? এ তো অবিকল চিত্রকর অনির্বাণের আঁকা রত্নাবলী। এও কি সম্ভব? তাহলে কি রত্নাবলী শেষ হলো স্কেটেলসের আজকের গল্প শম্পা শম্পী চক্রবর্তীর কলমে রত্নাবলী। গল্পটা এতদূর পর্যন্ত তোমরা শেষ পর্যন্ত কে কোথা থেকে শুনলে সেটা কিন্তু আমাকে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাও। তার সাথে গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং পাশে থাকা হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দাও। আর স্কেটেলসে যদি তুমি নতুন হও, মানে প্রথমবারের জন্য স্কেটেলসের গল্প শুনলে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যদি তুমি ভুলে গিয়ে থাকো, তাহলে কিন্তু বন্ধু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্কেটেলসে গল্প শোনার পাশাপাশি কিন্তু এখন তোমরা চাইলে তোমাদের নিজেদের জীবনে ঘটা সত্যি ভৌতিক ঘটনা তোমাদের নিজেদের গলায় বলতে পারবে।
সেটার জন্য স্ক্রিনে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল মহুয়া, সৌরভ সাহা, দেবস্মিতা, মধুরা, শুভ, অনিকেত, পিয়ালি, বর্ণালী এবং আমি শ্রীরূপ। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। আমার চ্যানেলের আরও এই রকম রোমহর্ষক বাংলা অডিও স্টোরি শোনার জন্য তোমার মোবাইল স্ক্রিনের ডান দিক এবং বাম দিকে যে দুটো গল্পের ভিডিও এখন এসেছে তার মধ্যে তোমার পছন্দ মতন যে কোনো একটা গল্পের ভিডিও সিলেক্ট করে শুনতে থাকো স্কেটেলসের বাকি গল্প।